ঘটনাটা বেসিক্যালি পুনের। যে বাড়িতে স্নেহা বলে একটা মেয়ে থাকতো তার মা বাবার সাথে, ইঞ্জিনিয়ারিং করেছে, আইটি সেক্টরে রয়েছে, বন্ধু বান্ধব, পার্টিং, হ্যান ত্যান। তাহলে ওদের মেন যেটা প্রবলেম, বাট প্রস্টিটিউশনে যেরকম টাইপের গালাগালি কিস্তি ইউজ হয়, হাজব্যান্ডটা ওয়াইফকে বলছে, ওয়াইফটা হাজব্যান্ডকে বলছে, যেখানে একটা 2.5 বছর বা 3 বছরের বাচ্চা রয়েছে। চাইল্ডহুড ট্রমা। একদম। মেয়েটার উপরে গায়ে হাত তোলা শুরু করে, আঁচড়, কামড়, বুকে লাথি মেরে দিল। পিরিয়ডসে মারাত্মক রকমের প্রবলেম শুরু হয়। কিরকম বলছে, ভাই ওই যে হোয়াইট ডিসচার্জ রয়েছে ওটা মনে হচ্ছে পুরো মানে কোনো হয় না আষ্টে মাছের গন্ধের মতো, পুরো নোংরা, মানে ঘরে টেকা যাচ্ছে না, এরকম টাইপের একটা ব্যাপার। আমাকে একটা কথা বললো, কেউ কি কিছু করেছে কৌস্তভ? মনে হতেই পারে ব্ল্যাক ম্যাজিক, হ্যান ত্যান, টুকটাক। চুলটা যথেষ্ট লম্বা ছিল মেয়েটার। ওই জ্বলন্ত গ্যাসের মধ্যে সামওয়াট ওর চুলটা পড়ে যায় এবং চুলের মধ্যে আগুন লেগে যায়। জোরে জোরে তনয় বলে ডেকেছে, 2বার ডেকেছে, সাড়া দেয়নি, ডাইরেক্ট ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে। দুজনেই পুরোপুরি উলঙ্গ অবস্থাতে বসে রয়েছে, হাঁটুর মাঝখানে মাথা গুঁজে বসে রয়েছে। মেয়েটার চোখটা দেখতে পেয়েছে, মেয়েটার চোখটা নাকি মরা মাছের মতো। এই যে মেয়েটা রয়েছে স্নেহা, তার শরীরটাকে বসে এনে, যেটাকে আমরা সোকল্ড পজিশন বলি, বাট পজিশনও 4টে স্টেপসের মাধ্যমে হয়, সেটাও আসবো। কিতি দিবস একটা কলিং বেলের শব্দ হয়েছে, ব্যাং করলো, ওর বমি পেয়ে গেছে, ও বমি করেছে। ইভেন আমাকে এটাও বললো বমির মধ্যে দিয়ে নাকি চুল, কিছুটা রক্ত, শুতে গেছে কাপড় পরে, ঝামেলা হয়েছে, দুজন দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়েছে। ওরা কমপ্লিটলি নগ্ন অবস্থাতে ঘুম থেকে উঠেছে। ওকে, বিভিন্ন জায়গাতে কামড়ানোর দাগ, খ্যামচানোর দাগ, মানে মনে হবে যে শরীরটাকে কেউ ভোগ করেছে। তার মানে এরকমটা কি হতে পারে যে ওদের শরীরটাকে ইউজ করে অন্য কেউ নিজেদের যৌন তৃপ্তিটা মেটাচ্ছে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এখন বাজে রাত 12টা, মানে আপনারা যখন এই পডকাস্টটা দেখছেন তখন তো রাত 10টার সময় বেসিক্যালি আপলোড হয়, বাট আমরা এখন যেই সময় পডকাস্টটা শ্যুট করছি তখন রাত 12টা। একটু আগে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর একটা ভূতের গল্প বা একটা ভৌতিক ঘটনা বা একটা কেস স্টাডি, ভয়ঙ্কর কেস স্টাডি শোনা, এটা যে কি তৃপ্তির, এটা যে কতটা স্বর্গের মতো, সেটা যারা রাত্রিবেলায় শুয়ে শুয়ে খাওয়ার পর ভূতের গল্প শোনেন তারা জানেন। এবং আমি আর আমার যিনি গেস্ট আজকে, আমরা দুজন আজকে সেটা এক্সপিরিয়েন্স করব। আজ আমার গেস্ট একদম আমার ঘরের লোক, আপনাদের সকলের খুব প্রিয়, আপনারা যার চ্যানেল প্রচুর মানুষ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাকে, এবং তার প্রচুর ভিডিও শুনে আপনারা রাত্রিবেলা ঘুমন, আমাদের সকলের প্রিয় কৌস্তভ কুমার, আমার ভাই। আর ওর চ্যানেল কিউরিও ফাইট, আমি এখানে কিউরিও ফাইটকেও অ্যাড্রেস করছি বিকজ কৌস্তভ কুমার কিউরিও ফাইট চ্যানেলও চালায়। একদম। আমরা দুজন মোটামুটি একই রকমের একটা কাজ করি, যেখানে আমরা প্রচুর মানুষের জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সকে আপনাদের সামনে তুলে ধরি। এবং এই যে কাজটা আমরা দুজন করছি এবং এত বছর ধরে করছি ভাই, 2019 আজকে এসে কেমন লাগছে? 2 বছর পরে এলাম, প্রায় 2 বছর ঠিক না গেছে। কৌস্তবের সাথে আমার আগে একটা পডকাস্ট আছে, একদম আমরা দিয়ে দিচ্ছি কার্ডে বা স্ক্রিনের মধ্যেও দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেই পডকাস্টটা শুনতে পারেন। সেই পডকাস্টটা কিন্তু প্রচুর মানুষ শুনেছিলেন এবং তাদের খুব পছন্দের একটা podcast। 8-9 লাখ, প্রায় 8-9 লাখ ভিউ আছে সেই পডকাস্ট। একদম। এখানে সিনারিওটা হচ্ছে আজকের এপিসোডটা একটু আলাদা হবে হয়তো ট্রেডিশনাল এপিসোড থেকে, কারণ তুমিও যেন কৌস্তবের আড্ডাতে পডকাস্ট করি এবং কিউরিও ফাইটে কল রেকর্ডিং করি। এবার কিউরিও ফাইটে বেশ অনেক বছর আগে কয়েকটা কথাবার্তা বলেছিলাম যে অনেক কেস থাকে যেগুলোকে আমরা এয়ার করতে পারি না, পাবলিশ করতে পারি না ইউটিউবে, কারণ কনসেন্ট থাকে না। আর সেরকম টাইপের কেসগুলো শুনলে অনেক ধরনের অনেকের অনেক প্রবলেমস হয়। এরকমই একটা কেস 2024-এ তুমি আমি যখন প্রবলেম হয় অনেকের, মনে আছে একটা 2 বোনের ঘটনা ছিল, ঠিক আছে? হ্যাঁ, যাদের নাম নেওয়া যাবে না। নাম নেওয়া যাবে না, এবং সেটা আমি বলেছিলাম তখন, তোমরা তো খুব একটা সিরিয়াসলি নাওনি। বলার পরে গাড়ির টায়ার পাংচার করে সারাটা দিন বেশ অনেকটা বিটির মধ্যে কেটেছে, এবং আমি তোমায় বলেওছিলাম যে কেন সিনারিওটা এরকম। তো এরকম 1000টা ঘটনা রয়েছে
অনেকগুলো ঘটনা মানে রয়েছে, সংখ্যায় আর কি, হ্যাঁ, যে অনেক ঘটনা আছে যেগুলো আমি পাবলিশ করি না বা এয়ার করি না। এইগুলো বিভিন্নভাবে আমার কাছে আসে। কেন আসে? ফার্স্ট, কিউরিওফাইড বা কৌস্তবের আড্ডাতে একটা জিনিস খুব প্রচলিত, সেটা হচ্ছে স্পিরিচুয়াল হেল্পের কনসেপ্টটা। লেটস সে কারোর কোনো প্রবলেম হচ্ছে, সে আমাদের গিভেন নাম্বারে যোগাযোগ করে এবং ধরো কোনো কনসালটেশন নিল বা কোথাও যেতে হলো, সেগুলো যাই এবং চেষ্টা করি যতটা পারি এই যে ব্যাপারটা রয়েছে যে সিনারিওর মধ্যে দিয়ে মানুষরা যাচ্ছে সেই জায়গাটা যেন সলভ হয়। এটা কেন 2024 কেন বলিনি? 2024 আমি আমার নিজের গুরুর থেকে পারমিশন পাই যে হ্যাঁ তুমি করতে পারো, এবং এটা আমি দেখো প্রফেশনাল অ্যাসপেক্ট হয়তো নয়, কারণ প্রফেশনাল অ্যাসপেক্ট আমাদের ইউটিউব রয়েছে, তারপরে প্রোডাকশন হাউস রয়েছে, এগুলো মধ্যে আমি ইনভলভ রয়েছি। এই জিনিসটা দুটো কারণে করা, গুরুর আদেশের জন্য, আর একটা হচ্ছে আমার বার্চারে কিছু কম্বিনেশন রয়েছে, যে কম্বিনেশনটার জন্য এটা অনেকটা আমার রেমেডির মতো, যে আমি এইগুলো নিয়ে যত থাকবো আদার যে প্রবলেমস, লেটস অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি হোক, হাজারটা যেরকম প্রবলেম মানুষের লাইফে আসতে পারে, সেগুলো থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যাবে, তার জন্য এই ফিল্ডে আসা। 2024 থেকে অনেক কেস সলভ করেছি, প্যারানর্মাল কেস বলো, লাইফের প্রবলেম বলো, মানুষের সলভ করা হয়েছে, এবং 2026 এসে দাঁড়িয়েও এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ চলছে, রেগুলার বেসিসে কাজ চলছে। আমি খুব বেশি প্রচার করি না এইগুলো নিয়ে, দেখতে পাবে না কোনো পোস্টার বা কিছু, যাদের দরকার তারা ঠিক খুঁজে নেয়। আজকে এখানে কেন বলছি, আজকে এই যে এখানে এরকম একটা কেস রয়েছে, যে কেসটা আমাদের কাছে এসেছিল 2025-এর একদম লাস্টের দিকটাতে। এরকম অনেক কেস থাকে, এবার এই কেসটা নিয়ে স্পেসিফিক্যালি কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমি ফার্স্টে খুব সাধারণ কেস ভেবেছিলাম। ক্যামেরা যারা করছেন, ক্যামেরার ওপারে যারা বসে রয়েছেন, তারা কিছুটা আমার এই ব্যাপারটা নিয়ে জানেন, কারণ ক্যামেরার পেছনে অয়নদা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, অয়নদা জানতো ঘটনা? অয়নদা ঘটনাটা জানতো না। এই যে ব্যাপার স্যাপার করি, বা তুমিও জানো যে অ্যাস্ট্রোলজি করি, বা মানি প্রেডিকশনও মেলে, হ্যান ত্যান অল দ্যাট, এইগুলো জানো তুমি, ঠিক আছে? কারণ 2024-এ ফার্স্ট টাইম যখন তোমার বাড়িতে এসেছিলাম, আমরা কিন্তু পডকাস্ট করিনি। হ্যাঁ, 3টে ডেটের পরে আমরা পডকাস্ট করেছিলাম। আমাদের ফার্স্ট টপিক কি ছিল? আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কথা বলেছিলাম। আমি ভেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছিলাম, তুমি তখন নারীর অ্যাস্ট্রোলজির ব্যাপারটা নিয়ে কথা বলছিলে, কারণ সুজন্যর সাথে নারী কানেক্টেড। এইগুলো বলার প্রয়োজনীয়তাটা কারণ অডিয়েন্স জানে না, তোমরা জানো এই বিষয়টা, যে তোর একটা অ্যাস্ট্রোলজি ব্যাকগ্রাউন্ডও আছে। হ্যাঁ, প্রফেশনাল হয়তো নয়, তুই তোর পছন্দের জন্য করছিস বা শিখছিস এখন, মানে ধীরে ধীরে কাজ করতে করতে তোর এটার প্রতি ইন্টারেস্ট। শেখার যে ব্যাপারটা হচ্ছে 2019-এর সময় থেকে, যখন আমি আগের যে ঘটনাটা আমি তোমাকে বলেছিলাম, তুই তখন থেকে অ্যাস্ট্রোলজি নিয়ে ইন্টারেস্টেড না, পড়াশোনা করছি। কারণ আমি তখন মনে করে দেখো, যারা আগের পডকাস্টটা দেখেছে বুঝতে পারবে, আমি বলেছিলাম ওই পাহাড়ে গিয়ে আমার লাইফের বেশ কিছু ইভেন্ট চেঞ্জ হয়ে যায়, আমার লাইফের কোর্স চেঞ্জ হয়ে যায়। কারণ যারা দেখেছে হয়তো মনে রাখতে পারবে কি পারবে না, তাও আমি বলে দিচ্ছি, যারা যারা ওই পার্টিকুলার এক্সপিরিয়েন্সে আমাদের সাথে ইনভলভ ছিল, তাদের লাইফ শেষ হয়ে গেছে। আমাদেরও সেরকম একটা প্রবলেম চলছিল লাইফে, কেরিয়ার, হ্যান ত্যান, ইউটিউব সব কিছু নিয়ে মনে হচ্ছিল যে শেষ হয়ে যাব। পকেটে টাকা নেই, বাড়িতে প্রবলেম, রিলেশনশিপে প্রবলেম, বাট একটা জিনিস মনে হতো যে লাইফে কখনো সুসাইড করবো না, মরবো না, সার্ভাইভ তো করবোই ভাই। এই সার্ভাইভালের জন্য আমার সাথে আমার তখন গুরুর পরিচয় ঘটে, মানে এই ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে। আর আমিও এই যে উইয়ার্ড যে প্রবলেমগুলো রয়েছে আমার লাইফে, যেগুলো ঘটে চলেছে, সেইগুলো কিভাবে সলভ করব, তার জন্য অকাল্টের বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমি পড়াশোনা শুরু করি। অ্যাস্ট্রোলজি হতে পারে, নিউমোলজি হতে পারে, বাস্তু হতে পারে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে উইচক্রাফট, ওয়েস্টার্ন অকাল্ট, ওয়েস্টার্ন তন্ত্র, আমাদের তন্ত্র। বাট আমার যিনি গুরু আমাকে তন্ত্র দীক্ষা দিয়েছিলেন, শক্তিমন্ত্র। আমি বিশেষ কিছু ওগুলো নিয়ে বলবো না, কারণ ওগুলো প্রাসঙ্গিক হয়তো নয় এখন। এইসব জিনিসপত্র যখন চলছে, করছি, ঠিক আছে, 2024-এ যখন পারমিশনটা পেলাম আমি, তারপর এরকম আমি তখন ইউটিউবে কিছু কিছু ক্ষেত্রে বলা শুরু করলাম যে স্পিরিচুয়াল যদি কারোর হেল্প লাগে বা অ্যাস্ট্রোলজিক্যাল যদি প্রেডিকশন লাগে, আমার সাথে যোগাযোগ করতে পারে। প্রায় 2000-এর কাছাকাছি মানুষের চার্ট দেখেছি আমি এতদিনে। এটা বলার কারণ কি, 2000 কেসের মধ্যে সব কেস কিন্তু এরকম কেস হয় না। মানুষ নিয়ে সমস্যার জন্যও আসে, এরকম প্রবলেমের জন্যও আসে। আর তথাকথিত ওই, মানে আমি তান্ত্রিক নই বা আমি ওই রকম ভূত ছাড়াই ওরকম ব্যাপারটাও নেই, ঠিক আছে? আমার পুরো অ্যাঙ্গেলটাই থাকে সাইকোলজিক্যাল বেসিসে। কারণ দেখো, ঘটনা বলার আগে এত কিছু বলার একটা কারণ রয়েছে। মেন্টাল ইলনেস, লেটস সে স্কিজোফ্রেনিয়া, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, এইগুলো না অনেক সময় অনেকে পজিশন বলে ভুল করে, যেটা একদম ঠিক না। আমার কাছে কেউ বলে, আমি দেখি আগে সে কোনো সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করেছে কিনা, বা জিজ্ঞাসা করা যে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন কিনা আপনি। এখানে গিয়েও যদি কিছু না হয়, কিছু ফিশি থাকে, তখন আমি কেসটা নিই। সবার আগে কি করি, বার্থ চার্ট প্রেডিক্ট করি।
যে এরকম কোনো জায়গা রয়েছে কি, এরকম কোনো প্রবলেমেটিক জায়গা কি হতে পারে ওনার, যে উনি এরকম প্রবলেম ফেস করছেন। সো এরকম ভাবেই আমাদের কাছে একটা কেস আসে। এই যে কেসটা এসেছিল, এই কেসটা যখন নেওয়া হয় তখন খুব একটা আমি মানে কি বলবো, আমার মনে হচ্ছে নর্মাল কেস হবে, ঠিক আছে, সাইকোলজিক্যাল কোনো ব্যাপার হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে, এরকম ভাবে উনি বলেছিলেন আমার টিম মেম্বারকে, আর বলেছিল বাকিটা আমি কৌস্তভদার সাথে বা কৌস্তবের সাথে কথা বলবো। ঘটনাটা বেসিক্যালি পুনের 2025 সালের একদম শেষের 3টে মাস কনসিডার করে নাও। একটা বাড়ি, যে বাড়িতে স্নেহা বলে একটা মেয়ে থাকতো তার মা বাবার সাথে। বাবা মার ট্রান্সফারেবল জব ছিল, সারা ভারতবর্ষ ঘুরেছে, বাঙালি ফ্যামিলি। ঘোরা টোরার পরে কি করেছে, পুনেতে গিয়ে আলটিমেটলি সেটেল করেছে। মুখোমুখি দুটো ফ্ল্যাট কিনেছিল, একটা 3 BHK, একটা 2 BHK। 2 BHK-তে স্নেহা ওর মা বাবার সাথে থাকতো। ইঞ্জিনিয়ারিং করেছে, আইটি সেক্টরে রয়েছে। আইটি সেক্টরে স্নেহার সাথে পরিচয় হয় তনয়ের। বন্ধু বান্ধব, পার্টিং, হ্যান ত্যান, এইসব, ফ্রেন্ডশিপ, প্রেম, বিয়ে। তনয় কলকাতার, পুরো ফ্যামিলির মতেই বিয়ে হয়েছে। তারপরে ওরা কি করে, রেন্টে থাকবে, মুখোমুখি দুটো ফ্ল্যাট রয়েছে, একটা 3 BHK, একটা 2 BHK। 2 BHK-তে শিফট করে গেছে তনয় স্নেহা। 2022 নাগাদ বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার কিছু মানে 1 বছরের মতোই বাচ্চা আসে। বাচ্চাটার নাম হচ্ছে ঈশা, বাচ্চা মেয়ে। তো 2025-এর শেষে ওর মোটামুটি ধরে নাও 2.5-3 এরকম বয়স হবে। হ্যাপি কাপল, নতুন বিয়ে, প্রায় একটা হানিমুন পিরিয়ড চলছে, নতুন সংসারে বাচ্চাও এসছে, তো একদম ভরা সংসার। অপোজিট দিকে মা বাবা থাকে। স্নেহার ব্যাপারটা হচ্ছে ইউএস এর কিছু একটা ব্যাপার ছিল, মানে ইউএস এর ক্লায়েন্টসদের সাথে কথাবার্তা বা ওদের প্রজেক্ট লিড করতো, দ্যাটস ওয়াই ওদের শিফটিং যেটা থাকতো কোম্পানির, ওটা রাতেই হতো পুরো ব্যাপারটা। স্নেহা রাতে অফিসে চলে যেত। আর এই তনয় যে রয়েছে, ওয়ার্ক ফ্রম হোম ছিল। সো ওয়ার্ক ফ্রম হোম করতো, মানে বাচ্চাটা বেসিক্যালি ও দাদু দিদা আর তনয়ের কাছে থাকতো। স্নেহা যখন রাতে বাড়ি ফাড়ি ফিরতো বাচ্চার সাথে, বাচ্চা তখন হয়তো ঘুম থেকে উঠেছে বা ভোরবেলা যেরকম হয় একটু কাডলিং ফাডলিং, তারপর দুপুরটা পুরোটা মায়ের সাথে থাকলো, সন্ধ্যাবেলা মা আবার বেরিয়ে গেলো, এরকম একটা ফ্যামিলি। পসিবলি কি ভুল হতে পারে এই ফ্যামিলিতে? এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বোর্ডডামের জন্য, বাচ্চার হেলথ নিয়ে ইস্যু হতে পারে, সারছে না, মুখোমুখি শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড ওয়াইফ থাকে, সেটা নিয়ে একটা ঝামেলা হতে পারে। এই ঝামেলাগুলো বাদ রেখে খুব একটা অন্য ঝামেলার কথা আমাদের মাথায় আসবে না। আমিও তাই ভেবেছিলাম যে এরকম টাইপেরই কিছু হবে, যার জন্য ফোন করেছেন বা কিছু, কাউন্সিলিং করলে ঠিক হয়ে যাবে। তো আমি যখন কলটা নিই, অন কল কনসালটেন্সি দিচ্ছিলাম, আমি দুজনের চার্ট দেখি, মেয়েটা, স্নেহা এবং তনয়। চার্টের মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে, গৃহসুখ, হ্যান ত্যান, যা যা রয়েছে সবটা দেখলাম, প্রবলেম পাওয়া গেল না। ঠিক আছে, মোটামুটি মোরাললেস ঠিক আছে। এবার নর্মাল প্রবলেম তো সবার মধ্যেই হয়, ওগুলো বেসিক, ওগুলো তো পাত্তা দেওয়ার মতো ব্যাপার নয়। অষ্টগুণ মিলন করা হলো, মানে হাজব্যান্ড এবং ওয়াইফের মিলছে কিনা সেখানে, হ্যাঁ সেখানে 36 গুণের মধ্যে 28 গুণ মিলছে। নারী ফাড়ি ম্যাচ করে যাচ্ছে, জনি ভকুট সব ম্যাচ করে যাচ্ছে, খুব একটা প্রবলেম নেই। তাহলে ওদের মেন যেটা প্রবলেম সেটা শুরু করছে। আমি ওদের প্রবলেমের জায়গাটাতে আসছি, তারপর আমি আমার ওপিনিয়নটা রাখবো। প্রচণ্ড রকমভাবে ওদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি এগুলো শুরু হয়। এমনই ঝগড়াঝাটি, একটা মোটামুটি সভ্য ফ্যামিলি, উল্টোপাল্টা খিস্তি খেউর হয় না। বাট প্রস্টিটিউশনে যেরকম টাইপের গালাগালি খিস্তি ইউজ হয়, হাজব্যান্ডটা ওয়াইফকে বলছে, ওয়াইফটা হাজব্যান্ডকে বলছে, যেখানে একটা 2.5 বছর বা 3 বছরের বাচ্চা রয়েছে। বাচ্চার জন্য খুবই প্রবলেমেটিক। বাচ্চা বাবা মার মধ্যে ঝামেলাটা নিজে চোখের সামনে দেখছে, ছোট বয়স, বাট স্টিল এগুলো একটা গভীর ইম্প্যাক্ট বাচ্চার লাইফে থেকে যায়, প্রচন্ডভাবে থেকে যায়, চাইল্ডহুড ট্রমা একদম। আর সেখান থেকেই পরে অনেক কমপ্লিকেশনস আসে। এটা কোন সালের দিকে হচ্ছে? 2025-এর লাস্ট 3টে মাসের কথা বলছি। ঝামেলাটা ওই সময় শুরু হয়েছে। হ্যাঁ, লেটস সে তুমি ধরে নাও ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ থেকে স্টার্ট হয়েছে। প্রচণ্ড ঝগড়া ঝাঁটি, অশান্তি এইসব চলছে। ইভেন এইসব হতে হতে মারামারির দিকে ব্যাপারটা চলে যায়। তনয়ের নেচার বিরুদ্ধ যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাচ্চার সামনে মায়ের সাথে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, মেয়েটার উপরে গায়ে হাত তোলা শুরু করে, কথা বলছে, সহ্য হচ্ছে না, চড় মেরে দিল। এটা খুব প্রবলেমেটিক ব্যাপার। ভার্বাল
তাও কিছুটা হলেও ঠিক আছে, বাট কখনোই কারোর উপর হাত তোলাটা উচিত না। সেটা ছেলে মেয়েকে মারুক, মেয়ে ছেলেকে মারুক, ডাজন্ট ম্যাটার, কারোর উপরে গায়ে হাত তোলা উচিত না। কিন্তু এখানে মেয়েটা কিন্তু মানে ওই ভিকটিম কার্ড প্লে করে চুপ করে আছে সেরকমটা না, মেয়েটাও ঘুরিয়ে দিয়ে দিচ্ছে। আঁচড়, কামড়, বুকে লাথি মেরে দিল, ঠিক আছে, বিছানায় বসে বুকে লাথি টক্সিক হয়ে গেছে ব্যাপারটা, টক্সিক হওয়ার কারণ নেই। মেয়েটার মা মেয়েটার যেরকম, হ্যাঁ ওরকম ব্যাপার নেই, কিন্তু যথেষ্ট ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনের সাথে আমার কথাবার্তা হয়েছে, ওরকম নেচারেরই নয় যে মেয়ের সংসারে কাটি করবে। প্রচন্ড টক্সিক। যখন এরকম ঝামেলা বাড়ছে, দাদু দিদা এসে নাতনিকে নিজের ফ্ল্যাটে নিয়ে চলে যাচ্ছে, বলছে অমানুষের মতো ঝামেলা করিস না, ঠিক কর। ছেলের মতোই ভাবতো তনয়কে। এই প্রবলেমটা ইনিশিয়াল বেসিসে শুরু হয়, হচ্ছে জোন আউট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, দুজনেই জোন আউট থাকতো কিরকম? স্নেহার অফিসে মিটিং চলছে বা কিছু চলছে, কেউ ডাকছে, কেউ কোনো অ্যান্সার চাইছে, কেউ কোনো সাজেশন দিতে বলছে, ওপিনিয়ন দিতে বলছে, চুপ তাকিয়েছে, ও হ্যাঁ কি বলছেন, দেন কথা বলছে, মানে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। সবার মধ্যে থেকেও সেই জায়গাতে প্রেজেন্ট নেই। স্নেহার এরকম টাইপের যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো হওয়ার সাথে সাথে আরও একটা জিনিসের মেন প্রবলেমটা হচ্ছে, পিরিয়ডসে মারাত্মক রকমের প্রবলেম শুরু হয়। কীরকম? প্রচণ্ড ক্র্যাম্পস, প্রচণ্ড কিছু। ইভেন আমাকে পরে বলেছিল, আমি তাও এখানে মেনশন করছি, পিরিয়ডসের আগে এবং পরে ওর মারাত্মক রকমের ওই হোয়াইট ডিসচার্জ হতো। বলছে ভাই তুমি ভাইয়ের মতো, বাট ওই যে হোয়াইট ডিসচার্জ রয়েছে ওটা মনে হচ্ছে পুরো মানে কোনো হয় না আষ্টে মাছের গন্ধের মতো, পুরো নোংরা, মানে ঘরে টেকা যাচ্ছে না, এরকম টাইপের একটা ব্যাপার আসছে। এই ইন্ডিকেশনটা কিন্তু খুব বাজে একটা ইন্ডিকেশন, ঠিক আছে? কারণ কিছু কিছু না লক্ষণ থাকে, যে লক্ষণগুলোকে আইডেন্টিফাই করতে হয়। এই লক্ষণটাও সেরকম টাইপের লক্ষণ। তো আমার এখানে একটা পার্টিকুলার জিনিস মাথায় এলো, ভদ্রমহিলাকে মানে শ্বশুর শাশুড়ি কনসালটেন্সি নিচ্ছিলেন ওদের এতে, মেয়ে আর ছেলেটার সাথে। পরে ওদের ওখানে আমি পুনেতে গেছিলাম, তখন কথা হয়েছিল। আমি বলছি আপনাদের কি মনে হয় সবার আগে কার কনসালটেশন নিয়েছিলি? শ্বশুর শাশুড়ির সাথে কথা, ওরাই ফার্স্ট তোর সাথে একদম। কারণ ওদের ফ্ল্যাটে প্রবলেম হচ্ছিল সেই সময়, ঠিক আছে? আমি আসছি বলছি, তুমি বুঝতে পারবে। হ্যাঁ। এবার এই যে কনসালটেশনটা নিচ্ছে, সেই সময় আমাকে একটা কথা বললো, কেউ কি কিছু করেছে কৌস্তভ? মনে হতেই পারে ব্ল্যাক ম্যাজিক, হ্যান ত্যান, টুকটাক, চালান, সেরকম অ্যাসপেক্ট কিন্তু পেলাম না গৌরবদা, যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এরকম কোনো অ্যাসপেক্টই ওদের দুজনের চার্টের থেকে আসছে না। তো যেহেতু আসলে আমি শ্বশুর শাশুড়ির চার্টও প্রেডিক্ট করলাম ওই সময়, সেখানেও ওরকম সংযোগ দেখা যাচ্ছে না, বাট কিছু একটা মিনিমালিস্টিক সংকেত ছিল, যার জন্য আমি কেসটা পরে শুনছি, কন্টিনিউ করছি, যার জন্য আমার ফার্স্টে মনে হয়েছিল খুব সহজ সরল, বাট অতটা ছিল না। অন্যান্য জায়গাতে ব্যাপারটা কি হয়, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক হয়েছে, চালান করেছে বলে, হ্যাঁ কিছু একটা হোমযজ্ঞ করে ডান। এটা যে কতটা খতরনাক হতে পারে, এই ঘটনাটা পুরোটা শুনলে সবাই বুঝতে পারবে। প্রপার ডায়াগনোসিস না করে, হোয়াট ইজ দ্য রুট কজ অফ ইউর প্রবলেম, সেটা না জেনে তুমি কোনো কিছু একটা অ্যাপ্লাই করছো, সেটা মেডিসিনের ক্ষেত্রেও প্রবলেমেটিক হতে পারে, এইসবের ক্ষেত্রেও প্রবলেমেটিক খুব হতে পারে। এবার এই জোন আউট হয়ে যাওয়ার ব্যাপারটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছিল স্নেহার মধ্যে, কারণ ও অফিসের মধ্যে গিয়ে অনেক কলিগসের মধ্যে কাজ করছে। বাট এই জোন আউট হওয়ার ব্যাপারটা তনয়ের সাথেও হচ্ছিল, বাট যেহেতু ওয়ার্ক ফ্রম হোম খুব একটা কেউ বুঝতে পারে। বিভিন্ন ধরনের প্রবলেম অফিসের মধ্যে শুরু হয়, ডিটোরিয়েশন শুরু হলো, বসের থেকে গালাগালি খাচ্ছে, খাবি, এরকম টাইপের ব্যাপার। মেয়েটার ডিটোরিয়েশনের জায়গাটা খুব ফাস্ট হলো, মানে ইভেন এরকম একটা কন্ডিশন 2 সপ্তাহের মধ্যে তৈরি হয়ে গেল, যেখানে মেয়েটার মনে হচ্ছে যে চাকরি থেকে বার না করে দেয়। তার মানে কাজে প্রচন্ড রকমের ভুল হচ্ছে, অ্যাবসেন্ট মাইন্ডে থাকছে, তার জন্য এই ব্যাপারটা হচ্ছে। তনয়ের যে ব্যাপারটা ঘটে, সেই তনয়ের ব্যাপারটা হচ্ছে, তনয় একটা ইনসিডেন্ট বলি, সবাই রিলেট করতে পারবে তাহলে। তনয় একদিন সোফাতে বসে রয়েছে, ওয়ার্ক ফ্রম হোম, পাশে মেয়ে খেলছে। ও না মানে কি একটা হয়েছে, মানে ও কিছু একটা ভাবছে, খুব ডিপ থটের মধ্যে চলে গেছে, এরকম টাইপের একটা সিচুয়েশন। আর সেটা করতে করতে মেয়ে খেলছে, কিন্তু মেয়ে পাশে রয়েছে, খেয়াল রাখবে কাজ করতে করতে। ও ঘুমিয়ে পড়েছে। এবার ও যে ঘুমিয়ে পড়েছে, ও ঘুম থেকে যখন উঠেছে, উঠে দেখছে মেয়ে কিন্তু পাশে বসে নেই। রাইট? মেয়ে পাশে বসে নেই, তাহলে মেয়ে কি পড়ে গেছে? বাট পড়ে যাওয়ার কথা না, মোটামুটি হাঁটতে চলতে শিখে গেছে। ও আর একটা ডিফারেন্ট রুমে গেল, সেই ডিফারেন্ট রুম থেকে মেয়েটার আওয়াজ আসছিল। মেয়েটার আওয়াজ কিরকম আসছে? বাচ্চারা যেরকম খেলাধুলো করে সেরকম একটা আওয়াজ,
ও হুট করে যখন রুমটাতে ঢুকবে, দূর থেকে দেখতে পাচ্ছে মেয়ে ওখানে বসে রয়েছে, ওখানে দেখতে পাচ্ছে মেয়েটার সাথে একটা মহিলা রয়েছে, আর ওর মেয়ের থেকে বেশি, মানে একটু লম্বা বা বয়সে একটু বড় সেরকম টাইপের একটা বাচ্চা বসে রয়েছে। তিনজনে বসে নিজেদের মধ্যে কমিউনিকেট করছে এবং তারা খেলাধুলো করছে ওখানে। ওরা চমকে উঠেছে, কারণ ওরা ছাড়া কেউ বাড়ির মধ্যে থাকার বিষয়ই নেই। কেমন দেখছি মহিলাটার বাচ্চাটাকে? সেটা আমাকে তখনও বলেনি। এগিয়ে গিয়ে যখন, মানে দরজাটা হাফ খোলা ছিল, হাফ খোলার মধ্যে দিয়ে দেখেছে ব্যাপারটা। দরজাটা পুরোটা খুলে ও এন্টার করছে। এন্টার করার পর ও দেখতে পাচ্ছে ওখানে ওর মেয়ে শুধু বসে রয়েছে। চোখের ভুল হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, রাইট? কিন্তু স্টিল ওর মেয়ে কারোর সাথে একটা কমিউনিকেট করছে। তনয় কাউকে দেখতে পাচ্ছে না, বাট ওর মেয়ে তাও কারোর সাথে ওখানে বসে কমিউনিকেট করছে, খেলছে। একবার নজর একদিকে, একবার নজর আর একদিকে। মানে সামনে দুটো লোক বসে আছে, বাচ্চাদের সাথে যেরকম খেলা হয় খেলছে, কিন্তু দুটো লোকের কোনো রকমের কোনো অস্তিত্ব নেই। অ্যাটলিস্ট তনয় দেখতে পাচ্ছে না। হ্যালুসিনেশন হতে পারতো, একটা ফ্রেজ ধরে নিচ্ছে হ্যালুসিনেশন। বাট তারপরে যখন ও রিকভার করলো হ্যালুসিনেশনের থেকে, তারপরে কি করে দেখবে যে ওর মেয়ে কার সাথে খেলছে, কার সাথে এ করছে? ওরকম টাইপের তো বডি ল্যাঙ্গুয়েজ বাচ্চাটার হওয়ার কথা নয়, তাই না? এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে ফ্রেজটা রয়েছে, এই ফ্রেজে কি তুমি, মানে তোমার কি মনে হচ্ছে, ইজ ইট প্যারানর্মাল অর প্যারানর্মাল নয় এটা? আমি একটা ভিডিও দেখেছিলাম বহুদিন আগে, হুম এটা একটা পাকিস্তানের ভিডিও ছিল। হুম এটা একটা বেসিক্যালি সিসিটিভি ফুটেজ, হুম এবং এই সিসিটিভি ফুটেজটা খুব ভাইরাল সিসিটিভি ফুটেজ ছিল। অনেকগুলো দিনের ঘটনা। ওকে। সেখানে একটা বাচ্চা ছিল, হুম যে বাচ্চাটা কন্টিনিউয়াসলি কারোর সঙ্গে কথা বলতো। হুম আমার ওই Okay. ঘটনাটা মনে পড়ে গেল। এটা এবং আমি শুনতে প্রচুর শুনেছি এরকম, যেখানে কিনা বাচ্চারা কমিউনিকেট করতে পারে, বাচ্চারা কমিউনিকেট করে। যদি ভৌতিক অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করিস, তাহলে তো আমার মামা সিনেমাটার কথাও মনে পড়ে যায়, যেখানে ওই বাচ্চাটা বেসিক্যালি ভূতটার সাথে কমিউনিকেট করতো। তো হতে পারে, আবার চোখের ভুলও হতে পারে, কিন্তু চোখের ভুল হলে বাচ্চাটা যে কমিউনিকেট করছে তারপরে ওইটা কেন হবে? আমি ধরে নিচ্ছি এটাও চোখের ভুল। বাচ্চাটা যে কমিউনিকেট করছে, ওর বাবার মনে হচ্ছে কমিউনিকেট করছে, হয়তো করছে না। ছেলেটার উপর দিয়ে আমি চালিয়ে দিচ্ছি ব্যাপারটা। বাট বাচ্চাটার বিহেভিয়ারের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন শুরু হয়। কিরকম? বাচ্চারা উইয়ার্ড দিকে তাকিয়ে থাকে, সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে, হয়তো থাকতেই পারে। বাচ্চাটার কমিউনিকেশন কমে যাচ্ছে মা বাবার সাথে, রেসপন্ড করছে না। মনে হচ্ছে ইমেজিনারি যে ফ্রেন্ডস হয় না বাচ্চাদের, কাল্পনিক খেলার সঙ্গী, সেরকম কাল্পনিক খেলার সঙ্গীদের সাথে ও খেলা করে বেড়াচ্ছে। আগে যেখানে মা বাবার অ্যাটেনশন না পেলে ও ডিস্টার্ব ফিল করতো, ও মানে কি বলবো, একটা বাচ্চা বাবা মার অ্যাটেনশন পাচ্ছে না, তাহলে কি অ্যাটেনশন সিক করার জন্য কিছু করবে, দৌরাত্ম করবে, এই করবে, যেটা হয় বাচ্চাদের মধ্যে। আর স্পেশালি জেন বিটার বাচ্চা, মানে জেন বিটা এরা। বাট মা বাবা দেখছে না দেখছে ওর যাই আসছে না, ওর মনে হচ্ছে ওর রিকোয়ার্ড অ্যাটেনশনটা ও অন্য কোথাও থেকে পেয়ে যাচ্ছে। বাচ্চাটার খুবই অবভিয়াস শরীর খারাপ হওয়া শুরু হয়। কিরকম শরীর খারাপ? পাতলা পায়খানা হচ্ছে, কাইন্ড অফ, মানে একটা বাজে রকমের ডায়রিয়া হলো। নজর লেগেছে হয়তো, পায়ে ওই কালো ধাগা পরিয়ে দিল, কার পরিয়ে দিল বাবায়, তাতেও কমলো না। এমন অনেকবার হয়েছে বাচ্চাটা খাটের ওখানে রয়েছে, খাটের ওখানে মানে বাচ্চাটা পুরো দুটো হাত এ করে দিয়েছে, মানে ও জাস্ট পড়ে যাবে, ওকে কেউ ক্যাচ নেবে, এরকম টাইপের ব্যাপার স্যাপার করছে। ও খাটের সাইডে দাঁড়িয়ে এখান থেকে জিনিসপত্রগুলো সিরিয়াস হতে শুরু করে। এরকম বেশ অনেকবার হয়েছে, যেটাতে ওর বাবা এরকম টাইপের ব্যাপার স্যাপার দেখেছে, বাবাও জোন আউট থাকতো। এবার এই বাবা জোন আউট থাকার ব্যাপারটা কি করে বোঝা গেল? বাচ্চা একদিন এরকম টাইপের সিচুয়েশনের মধ্যে রয়েছে, বাবা ল্যাপটপে কিছু করছে, আয়নার দিকে তাকিয়ে রয়েছে, ওর দাদু দিদা সবে ঢুকেছে, ওই ঘরে দেখছে বাচ্চা এরকম উড়ে যেতে যাচ্ছে বা কারুর কোলে জাম্প করতে যাচ্ছে। বাবা এদিকে বসে, হাট থেকে যেদিনের ইনসিডেন্টের কথা বলছি, বাবা এখানে বসে, বাবার লক্ষ্য নেই, মেয়ে আশেপাশে নেই, ওই ঘরে যেরকম টাইপের কিছু একটা হতে চলেছে তার প্রতিও কোনো নজর নেই। এবার একটা বাচ্চা মানুষ, তাকে তো কেয়ারে রাখতে হবে, যে করে হোক ওর দিদা গিয়ে ওকে কোলে তুলে নিয়ে ওই যাত্রায় বেঁচে গেছে। বাট
পড়ে যাওয়া, কেটে যাওয়া, এগুলো তার আগে থেকে লেগেছিল। কন্টিনিউয়াস বেসিসে বাচ্চাটার সাথে হচ্ছিল, শরীর খারাপ হওয়া, জ্বরে ধুকছে এরকম ব্যাপার, যার জন্য স্নেহাকে ছুটিও নিতে হয়েছিল বেশ কিছুদিন, কারণ ওর মনে হচ্ছিল যে তনয় সামলাতে পারছে না। আর বাচ্চার শরীর খারাপের মধ্যে যখন স্নেহা এবং তনয় একত্রে বাড়িতে ছিল, তখন ওদের মধ্যে প্রবলেমস আরও বাড়তে থাকে, বিশাল রকমের প্রবলেমস বাড়তে থাকে। ইভেন কাকিমা আমাকে বলছেন ওদের মধ্যে যে ফিজিক্যাল যে একটা রিলেশন, আমি সেক্সের কথা বাদ রাখছি, বাট একটা তো থাকে না যে আমি পাশে রয়েছে, একটা ফিজিক্যাল জেস্চার, যে হাত ধরছি বা কাঁধে হাত দিচ্ছি এরকম ব্যাপার, বা কাডল করে শুচ্ছে, এই ব্যাপার স্যাপারগুলো নেই। দুজনে দুটো ডিফারেন্ট রুমে শুতে থাকে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, ফাঁকা করছে ফ্ল্যাট। বাচ্চাটাকে দাদু দিদা ওদের কাছে নিয়ে গিয়ে রাখতে শুরু করে। এবার একটা ইনসিডেন্ট তোমাকে বলছি, যেখান থেকে আমার মনে হলো এখানে প্যারানর্মালের অ্যাসপেক্টটা রয়েছে। আমার এত দূরও প্যারানর্মাল মনে হচ্ছিল না বাচ্চাটার ওই খাট থেকে পড়ে যাওয়া বাদ রেখে। যখন তুমি এরকম টাইপের কোনো কেস ডিল করছো, তোমাকে সবসময় না মানে হ্যাঁ ভাই এখানে ভূত আছে, হ্যাঁ ভাই এখানে ভূত আছে, এই বিল্ডিংয়ে ভয় লাগছে, ভাই এখানে ভূত রয়েছে, এই জিনিসটা করাটা উচিত না ভাই। ভূত পেত এরকম ভাবে ফার্স্ট অফ অল দেখা তো যায় না, ফিল করা যায়, এবং দেখা গেলেও কিছু কিছু অবয়ব, কিছু কিছু হয়তো আমরা কিছু কিছু ক্ষেত্রে জিনিসটাকে একটু এক্সাজুরেট করি যাতে অডিয়েন্সে শুনতে ভাল লাগে। সেটা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে অনেকে করে থাকেন, সেটা আলাদা ব্যাপার। আমি কিন্তু রিয়েল কেস স্টাডির কথা বলছি, যেখানে ব্যাপারটা কি এরকমভাবে তুমি বুঝতে পারবে না এটা হ্যালুসিনেশন, স্বপ্ন, তুমি জেগে দেখেছো না ঘুমিয়ে দেখে বোঝা যায় না। মানে তোমার কাছে টাইমের যে রেফারেন্স ফ্রেম, সেই টাইমের রেফারেন্স ফ্রেমটাও It's like Matrix, always you are dreaming. ইয়া। তো একটা দুপুরের ইনসিডেন্ট বলি তোমাকে। অফিস থেকে ফিরেছে, মানে যেটার পর তোর মনে হয়েছে যে এটা প্যারানর্মাল কেস হবে। এক্স্যাক্টলি। প্যারানর্মাল না হলেও খুব নেগেটিভ কিছু ফ্রিকোয়েন্সি এদের সাথে জড়িয়ে রয়েছে। নেগেটিভ ফ্রিকোয়েন্সি মানে ভূতপ্রেত নয়, কারো নজরও নেগেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে কনসিডার হতে পারে, বা কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক চালান সেগুলো হতে পারে, বাজে ইন্টেনশন দিয়েছো তুমি কারোর প্রতি। মেয়েটা স্নান করে বেরিয়েছে, গ্যাসের সামনে দাঁড়িয়ে রয়েছে, ভাত গেলছে, এরকম টাইপের কিছু ব্যাপার। মানে এবার যেহেতু স্নান করেছে, চুলটা বাঁধেনি, চুলটা যাতে শোকায় চুলটা খোলা ছিল, গ্যাসের চুলাটা জ্বলছে, ভাতটা গালছে, ফ্যানটা গালছে, চুলটা যথেষ্ট লম্বা ছিল মেয়েটার। ওই জ্বলন্ত গ্যাসের মধ্যে সামওয়াট ওর চুলটা পড়ে যায় এবং চুলের মধ্যে আগুন লেগে যায়। ফার্স্টে বুঝতে পারেন, পোড়া পোড়া গন্ধ পেয়েছে মেয়েটা আগে। চুল পুড়লে একটা বিকট বাজে গন্ধ বেরোয়, একটা কেরাটিন, যাই হোক এরকম টাইপের একটা গন্ধ পাচ্ছে। আর বুঝতে পেরেছে কখন, যখন ওর মানে কোমরে ছ্যাঁকাটা লেগেছে, ওই আগুনের জ্বলন্ত ছ্যাঁকা, মানে ওখানে প্রায় স্কিন পুড়ে গেছে, একটা 3rd ডিগ্রি বার্নের মতো ব্যাপার হয়েছে। জোরে জোরে তনয় বলে ডেকেছে, 2বার ডেকেছে, সাড়া দেয়নি, 3rd বার সাড়া দিয়েছে। তার মানে কতটা জোন আউট হয়েছিল। গেছে, দেখেছে এরকম ব্যাপার, সামনে তোয়ালে ফলে ছিল, যে ভেজা তোয়ালে যেটা রেখেছিল, ওটা নিয়ে ডাইরেক্ট ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে। আগুনটা বোঝানো গেছে, বাট চুলের বেশ অনেকটা অংশ পুড়ে গেছে, কোমরের কিছু পোর্শন পুড়ে গেছে। ওই নিয়ে হসপিটাল, ওর মা বাবাকে ডেকেছে, সবাই মিলে হসপিটালে গেছে। এবার ওর মা বাবা না আস্তে আস্তে বুঝতে পারছে দেয়ার ইজ সামথিং রং, বাট ওরা কিছু মানে করতেও পারছে না, কিছু বলতেও পারছে না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক, বাইরে থেকে উপযাচক হয়ে যে নাক গলাবে সেই জিনিসটাও চাইছিল না। এটা গেল স্নেহার ব্যাপার। এবার আমি আস্তে আস্তে না কয়েকটা তনয়ের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলছি, যেটা আমাদের সাথে শেয়ার করেছিল, ঠিক আছে? তনয়ের ব্যাপারটা এখানে যেটা খুবই প্রবলেমেটিক। ফার্স্ট আমি একটা এক্সপিরিয়েন্স বলেছি, এটা মেয়েটা খেলছে, ঠিক আছে, সেটা আমি বলেছি। বাট এর পরে একটা যেটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে একটা রাতের সিন। এই হসপিটালের ব্যাপার হয়ে গেছে, ওর ওয়াইফ মোটামুটি একটু সুস্থ হয়ে অনেকদিন লিভ হয়ে গেছে, সিকলিভ নিয়েছিল, 1-2 দিন অফিসে যাচ্ছে, তখন প্রজেক্টের খুব লোড ছিল। বাচ্চাটা সেই রাতটাতে দাদু দিদার কাছেই রয়েছে, তনয় ফ্ল্যাটে একা। 3:30 পৌনে 4টের সময় ঘুম ভেঙেছে, টয়লেটে যাবে। ঘুমটা কেন ভেঙেছে বুঝতে পারেনি, কারণ যেহেতু এত কিছু হয়েছিল। হ্যাঁ, এর মাঝখানে একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে ওরা দুজনে একটা মানে হয় না যে রিলেশনশিপ কাউন্সেলিং, কোনো সাইকোলজিস্টের কাছে গেছিল, এই ব্যাপারটা করিয়েছিল। ওদের মধ্যে 3টে জিনিস পেয়েছিল অ্যাকচুয়ালি, মানে ডায়াগনোসিস করে কি বলা হয়েছিল আমি সেটা বলছি, ঠিক আছে? মানে সেটাও লেখা রয়েছে আমাদের কাছে। সাইকোলজিক্যাল ইভলিউশনে গেছে,
সাইকোলজিস্ট যিনি ছিলেন, আমি নাম নিচ্ছি না, মানে ডক্টর নাম, যিনি কাউন্সিল, তার নাম নিচ্ছি না। ফার্স্ট অফ অল দুজনেই প্রচণ্ড স্ট্রেসের মধ্যে রয়েছে, প্রচণ্ড প্যানিক কাজ করছে দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে। এবং এটা খুব অদ্ভুত লেগেছে আমার, আমি জানি না, আমি এটা নিয়ে পরে স্টাডি করেছি। সাইকোলজিস্ট মেয়েটার ক্ষেত্রে যেটা বলেছেন, এটা তো পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা এপিসোডও হতে পারে, মানে আচ্ছা, কিন্তু 2 বছর বাচ্চা আগে তো হওয়ার পর বেসিক্যালি মহিলাদের যে ডিপ্রেশনটা হয়, হ্যাঁ, অনেক মহিলার ক্ষেত্রে যে একটা ডিপ্রেশন, কিন্তু সেটা যদি হয়, সেটাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, অনেকে হয় বাচ্চা হয়ে গেছে প্রায় 2.5-3 বছর হয়ে গেছে, আর এত বছর পর এত বছর পরে তো এই জিনিসটা হওয়ার কথা নয় খুব একটা, ঠিক আছে। প্যানিকটা কি নিয়ে হতো সেটা লেখা আছে? প্যানিকটা যেটা ওনারা ডায়াগনোসিস করেছেন বা কথাবার্তা বলে বুঝেছেন, ওরা পার্টিকুলার কিছু সিচুয়েশনে নিজেদেরকে এমনভাবে পায়। দ্যাটস আমি পডকাস্ট করতে এসেছি, কেস স্টাডি বলছি আমার, বলতে বলতে আমি হারিয়ে গেলাম, তারপর আমি আবার ব্যাক করলাম। লেটস আমার অ্যাস্ট্রাল প্রজেকশন হয়েছে, মানে আমার আত্মা আমার বডির থেকে বেরিয়ে গেছে, এরকম টাইপের একটা সিনারিও। তারপর আমি আবার ব্যাক করলাম, আমি হুট করে দেখছি আমার এত লাইট ফাইট চলছে, ক্যামেরা ফ্যামেরা চলছে, আমি তোমার সামনে বসে আছি, তুমি তো একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ পাবে না? হঠাৎ করে কোনো একটা সিচুয়েশনে ওদের মনে হয় যে ওরা হঠাৎ করে সেই সিচুয়েশনটা এসে, এবং এটার সাথে তো ওই জোন আউট হওয়াটা খুবই সম্পর্কিত। জোন আউট তুমি কতক্ষণের জন্য হবে, যার জন্য তোমার প্যানিক চলে আসবে? লেটস সে তুমি শুনছিলে মনোযোগ সহকারে কোনো লেকচার কোনো প্রফেসরের, তারপর আমার কাছ থেকে 30 মিনিট টাইমটাই হয়তো নেই মাঝখানে। হ্যাঁ মাঝখানে লেটস সে তুমি 11টায় শুরু করেছো, তোমার জোন আউট হবে হচ্ছে লেটস সে 2-4-5 মিনিট, তারপর তুমি আবার হ্যাঁ ঠিক আছে কি বলছো শুনি, আর এতক্ষণ নাটক করে গেছো প্রফেসরের সামনে যে হ্যাঁ আমি শুনছি, এই লেকচার হচ্ছে আমি শুনছি। বাট কোনো একটা জায়গাতে তুমি 30 মিনিট পরে ফিরছো, 40 মিনিট পরে ফিরছো, ইউ উইল গেট দ্য এলিমেন্ট অফ সারপ্রাইজ যে তুমি 30 মিনিট কোথায় ছিলে, তুমি নিজের মধ্যেই ছিলে না। আর তারপরে যখন ওই সিচুয়েশনটার মধ্যে ও নিজেকে দেখতে পাচ্ছে, ওদের মধ্যে ট্রেমেন্ডাস প্যানিক হচ্ছে। দুজনের ক্ষেত্রে এটা ডায়াগনোসিস করা হয়েছিল। তারপর কি হচ্ছে? পোস্টপার্টাম ডিপ্রেশনের ব্যাপারটার সাথে আমি যে খুব অ্যাগ্রি করতে পেরেছি সেটা বলবো না, আমাকে রিসার্চ করতে হবে এই জিনিসটা নিয়ে। কারণ দেখো, মানে এইগুলো নিয়ে না কনস্ট্যান্ট পড়াশোনা, কনস্ট্যান্ট রিসার্চ করতে হয়, তাহলেই তুমি শিখবে, তাহলেই তুমি বুঝবে। ওই রাতের ব্যাপারটায় আসি, 3:30 পৌনে 4 বাজে, কিছু একটা কারণে ওর ঘুম ভেঙেছে, কারণটা বুঝতে পারছে না। আর এত কিছু বলাটা কেন হলো, ঘুমের মেডিসিন নিত রাতে। আচ্ছা, তনয় যাতে প্রপারলি রাতে ঘুম হয়, যেহেতু বাচ্চাটা দাদুদের কাছেই থাকছে, ও রাতে ঘুমের মেডিসিন দিত। ওর ঘুম ভেঙেছে, ও না মানে ওদের কিচেনের থেকে, মানে দুজনের সাথে কথা বললে যেরকম তুমি খুব নিচু স্বরে কথা বলছো, উইসপারিং এর একটা আওয়াজ হয়, আমরা সাউন্ড এফেক্টস অনেক সময় ইউজ করি, এটা দুজন নিচু স্বরে খুব, মানে কি বলবো, কিছু একটা কথাবার্তা বলছে। ও আগেও বাচ্চার ক্ষেত্রে এরকম একটা ব্যাপার লক্ষ্য করেছো, ওর সেদিন কেন এই না মনে হচ্ছে, ওর মনে হয় চোট ফোট ঢুকেছে কি, ও পা টিপে টিপে কিচেনের ওখানে গেছে। যাওয়ার পর ও যেটা দেখছে একটা মেয়ে, বিবাহিত একটা লোক, দুজনেই ফ্রিজের সামনে যে ফ্লোরটা রয়েছে সেখানে পুরোপুরি উলঙ্গ অবস্থাতে বসে রয়েছে, হাঁটু ভাঁজ করা রয়েছে, হাঁটুর মাঝখানে মাথা গুজে বসে রয়েছে, দুজনে মুখোমুখি রয়েছে। হ্যাঁ, আর মুখটা এরকম ভাবে তুলে, ধরো হাঁটু, মুখটা তুলে দুজনের দিকে আই কন্ট্যাক্ট করে কিছু কথাবার্তা বলছে। দৃষ্টিটা বলছে কিরকম, মানে আমার এটা একটু সন্দেহ হয়েছিল, কারণ তুমি যখন ওরকম টাইপের একটা স্কেরি সিচুয়েশনের মধ্যে রয়েছো, তুমি কি ফেসিয়াল স্ট্রাকচার অতটা দেখবে লক্ষ্য করে? যে আমাকে যেটা বলেছিল যে দুজনের চোখটাই, একজনের চোখ তো দেখতে পাচ্ছে, আরেকজনের মাথার পোর্শনটাও দেখতে পাচ্ছে, মেয়েটার চোখটা দেখতে পেয়েছে, মেয়েটার চোখটা নাকি মরা মাছের মতো, মানে কোনো কিছু নেই, স্ট্যাগনেন্ট, মানে কোনো মুভমেন্ট নেই, কিচ্ছু নেই, যে একটা মরা মাছের মতো একটা চোখ মেয়েটার। এখানে আমার মনে হয়েছে ফার্স্ট সেটা হচ্ছে যে এত কি স্কেরি সিচুয়েশনের মধ্যে মুখটা এত ভালোভাবে লক্ষ্য করবে, এটা আমার একটা ডাউট ছিল। বাট তারপরে যে ব্যাপারটা হয়েছে সেটা আরো বেশি প্রবলেমেটিক, সেটা হচ্ছে যে এরা দুজন না মানে কথাবার্তা বলছে, কথাবার্তার একটাই ব্যাপার, মেয়েটা ওই লোকটাকে জিজ্ঞাসা করছে একটাই পার্টিকুলার ফ্রেজ প্রশ্নে রয়েছে তার, সেটা হচ্ছে কিতি দিবস। হ্যাঁ, এটা আমারও জানা ছিল না, আমি
নেট ফেট সার্চ করে দেখি মানে কি মানে মানে এটা? কি। কিতি দিবস মানে হচ্ছে মানে একটা মারাঠি টার্ম, বাংলায় যদি করি তাহলে এটার মানে দাঁড়াবে হচ্ছে আর কতদিন। কিতি আচ্ছা, দিবস, দিবস মানে দিন, আর কতদিন এরকম টাইপের একটা ব্যাপার। আচ্ছা। তো এইসব হতে হতে ও যখন এরকম ব্যাপারটা দেখেছে, হুম। ও ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, সামওয়াট ওরা বুঝতে পেরেছে প্রণয় ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং ওদেরকে দেখছে। দুজনেই সঙ্গে সঙ্গে ওর দিকে তাকায়, ওরকম মানে একদম মরা মাছের মতো একটা চোখ নিয়ে তাকায়, জাস্ট এরকম ভাবে ঘাটটা ঘোরালো। ও না আর মানে ও এতটাই ভয় পেয়েছে, ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সোজা দৌড় মেরেছে, সোজা দৌড় মেরে বাথরুমে ছিটকিনি লাগিয়ে দিয়েছে। তারপর দাপাদাপি শব্দ, ফ্লোরে কেউ দৌড়ে দৌড়ে বাথরুমের ওখানে এলো, ব্যাং করলো, ঠিক আছে। আর আফটার দ্যাট এই মানে এতটা প্যানিক ফিল করেছে, ওর বমি পেয়ে গেছে, ও বমি করেছে। ইভেন আমাকে এটাও বললো বমির মধ্যে দিয়ে নাকি চুল, কিছুটা রক্ত মানে ওরকম ওই পুরো মুখ ফুক লাল হয়ে গেল রজনীগন্ধার মতো, ওরকম না, রক্তের কিছু ফোঁটা বেরিয়েছে। এবং ও বাথরুমে যে ফ্লোরটা রয়েছে, ফ্লোর এবং প্যান যেটা হ্যাঙ্গিং কোমর ছিল, ওখানে না ড্রিপ 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 মানে কিছু ব্লাড পড়ে রয়েছে, শুকিয়ে গেছে, যেরকম টাইপের দাগ হবে ওরকম দাগ দেখতে পেয়েছে। ওকে, বমি টমি করেছে, চোখে মুখে জল যে দেবে সেরকমও সুযোগ পায়নি। ব্যাং হচ্ছে দরজার মধ্যে, কন্টিনিউয়াসলি চলছে ওরা। দৌড়ে এসছে, লক করেছে, তারপরে ব্যাং হচ্ছে। বমিটা তো করেছে, দৌড়ে এসে দরজাটা বন্ধ করে বমিটা করেছে। তারপরে যখন ও বেরোতে যাওয়ার সময় দেখছে ব্যাং, মানে কেউ ঢুকতে চাইছে ভেতরে। আফটার দ্যাট ওর মেয়ে কেঁদে উঠেছে বাইরে, ও বেডরুমের মধ্যে শুনতে পাচ্ছে ওর মেয়ে তারস্বরে চেঁচাচ্ছে, ওর মেয়ে তারস্বরে কাঁদছে। মেয়ে ছিল নাকি? এক্স্যাক্টলি, ওর মেয়ে ছিল না, আর তার মধ্যে ব্যাঙ্গিং এর শব্দ শুনতে পাচ্ছে। এবার ওর মেয়ে কেঁদেছিল, ওর মেয়ের কান্না, নাকি ওর বাচ্চা মেয়ের যে ইমেজিনারি বাচ্চা একটা ফ্রেন্ড ছিল তার কান্না, এটা আমি জানি না। বলেছে বাচ্চার কান্না শব্দ শুনতে পেয়েছে, যেটা নাকি অনেকটা ওর মেয়েরই মতো। ভাই, এটা কিন্তু ডেঞ্জার। ও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এখনো পর্যন্ত যারা যারা শুনে ফেলেছেন এবং এরপর আপনারা যারা যারা এখনো শুনতে খুব আগ্রহী যে এরপর কি হলো, তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন এবং আপনাদের কেমন লাগছে এই ঘটনাটা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর স্টোরিজ আমরা নিয়ে আসি। মুস্তাফের কাছে যাই, জানার আগ্রহটা বেড়ে যাচ্ছে এরপর কি হলো। এরকম টাইপের সিন হয়েছে, প্যানিক অ্যাটাক হয়ে গেছে, মাথা ফাতা ঘুরিয়ে মানে বলছে যে ওর ফিল হয়েছে যে মানে হার্টের মধ্যে মানে ভেতর দিক থেকেও হাতুড়ি মারছে, ঠিক আছে, রিপকেজের মধ্যে। খুব মানে কাব্যিক ভাবে বা ওই সাহিত্যের টার্মসে বলতে পারলাম না, যেটা অরিজিনালি র ভাবে যেটা ছিল সেটাই বললাম, ওটা যেটা বলেছিল। পুনাতে গিয়ে শুনেছিলাম এই সিনটা ওই ভদ্রলোক, আমি তো অর্গানাইজ ভাবে বলছি। প্যানিক অ্যাটাক হয়ে গেছে, ফ্লোরের মধ্যেই লুটিয়ে পড়েছে। কতক্ষণ পড়েছিল সে জানে না। একটা কলিং বেলের শব্দ হয়েছে, কলিং বেলের শব্দে ওর মানে অচেতন অবস্থা থেকে ফিরেছে। ও যখন দরজাটা খুলতে যাবে, ভেতর থেকে লক করা, লকটা আনলক করেছে, টানছে, দেখছে দরজাটা খুলছে না। মনে হচ্ছে বাইরে থেকে কেউ খুব চেপে দরজাটাকে ধরে রেখেছে। লক থাকলে কি তোমার তো একটা জায়গাতেই থাকবে, নড়বে না দরজাটা। বাট যদি তুমি ধরো বাইরে থেকে চেপে ধরে রেখে দিয়েছো আর তুমি টানছো খুব জোরে, কিছু কিছু সময় দরজাটা কিছুটা চলে আসবে না, যে ওয়ালে ছিটকিনিটা রয়েছে সেই ওয়ালের থেকে। তার জন্যই বোঝা যাচ্ছে যে বাইরে থেকে কেউ লক করেনি, কেউ টেনে ধরে রয়েছে, টেনে এগিয়ে আসছে আবার আটকে যাচ্ছে। এক্স্যাক্টলি। এইগুলোই ক্রিটিক্যাল থিঙ্কিং, এই মানে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোই আমাদের কেস স্টাডির মধ্যে দেখতে হয়। এরকম হতে 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 স্পেয়ার কি ছিল হয়তো ওর বউয়ের কাছে, স্নেহার কাছে, ওর লক ফক খুলে ভেতরে ঢুকে এসছে। ও ঢুকে এসে দেখছে একটা মানে ও খুব যে মানে ফিগার দেখেছে বা কিছু দেখেছে ওরকমটা না, ওরও মানে ওই হিপনোটিক হয়তো একটা স্টেজ, যেখানে দেখছে একটা মহিলা, তার পেছনের পোর্শনটা দেখা যাচ্ছে নগ্ন, সে পুরো, সে দরজাটা এরকম ভাবে ধরে দাঁড়িয়ে রয়েছে, তার পাশেই
অন্ধকারের মধ্যে, কারণ আলো আধারি, ঠিক আছে, আর ওদের ওখানে সূর্য অনেক দেরিতে ওঠে, ঠিক আছে, যেহেতু ওয়েস্টের দিকে। দেখছে যে একটা লোক ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, ও ওই পার্টিকুলার জিনিসটা কিন্তু স্নেহা দেখেছে। বাথরুমের মধ্যে এই যে প্যানিক অ্যাটাক হয়েছে, হ্যান ত্যান হয়েছে, এত কিছু জানার কথা না, ও জাস্ট এইসব দেখেছে, ও দৌড়ে গেছে ওর অপোজিট দিকে ওর মা বাবার কাছে, মা বাবার কাছে গিয়ে দরজা ধাক্কেছে, ওর মা বাবা বেরিয়েছে, মা বাবার সাথে নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকেছে দেখছে যে তনয় বাথরুম থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে ওদের সোফার ওখানে বসেছে, বসে কাঁপছে থরথর করে। এই পুরো জিনিসটা ওদের কথাবার্তা হয়েছে ওদের মধ্যে, যে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কি চলছে না চলছে, হ্যান ত্যান। কিন্তু এর থেকেও বেশি প্রবলেমেটিক ব্যাপার স্যাপার তখনও বাকি। তোমার খেয়াল আছে যখন বলেছিলাম ওই চুলে আগুন লেগে গেল, কোমরেও মানে অনেকটা বার্ন হয়ে গেছে, ওই পার্টিকুলার যে ফ্রেজটা ছিল, বলেছিলাম বেশ কিছুদিন ছুটিতে ছিল, বাড়িতে ছিল, তনয়ের সাথে ঝামেলাও চলছিল, ওই পার্টিকুলার সময় ওই যে মেয়েটা স্নেহা, ওর সাথেও মারাত্মক কিছু অ্যাক্টিভিটি ঘটে, যেটা পরে ওর বাবা মাকে জানিয়েছিল, মানে এই বাথরুমের ইনসিডেন্টটা হওয়ার পর। এই সেদিন রাত্রিবেলা এই যে ঘটনাটা ঘটলো তনয়ের সঙ্গে, সেই সময় স্নেহার সাথেও আরো অনেক কিছু ইনসিডেন্ট ঘটে গেছে প্যারালালি, দুজনের একসাথেই চলছে। আচ্ছা, মানে দুজনে একই সাথে ফেস করছে কিছু না কিছু। হ্যাঁ, মেয়েটা কি ফেস করছে? মেয়েটার ব্যাপারটা হচ্ছে যে সময়টাতে ও সিক লিভ নিল, চুল টুল পুড়ে গেল, কোমর পুড়ে গেল, ঠিক আছে, ওই পার্টিকুলার টাইমটাতে বেশ অনেকটা সময় বাড়িতে ছিল। ও বারবার ফিল করতো, ও ধরো রান্নাঘরে রান্না করছে বা বাথরুমে স্নান করছে, ওকে কেউ না মানে ওর উপরে কনস্ট্যান্ট নজর রেখে চলেছে। তুমি ফিল করতে পারবে যে তোমাকে কেউ দূর থেকে দেখছে বা তোমার উপরে কারোর নজর রয়েছে, এটা বোঝা যায়। ও লেটস সে আয়না দেখতে প্রচন্ড রকমের ভয় পেত, কারণ ওর মনে হতো যে আয়নাতে এমন কিছু দেখতে পারে যেটা ওকে প্রচন্ড পরিমাণে ভয় পাওয়াবে। মানে ধরো তুমি আয়নাতে দেখছো, হুট করে হয়তো ঘাড়ের সামনে কোনো একটা মুখ দেখতে পেলো, মনে হচ্ছে, কারণ ও তো ফিল করছে এই জিনিসটা যে ওর আশেপাশে কেউ রয়েছে বা কোনো একটা পুরুষ স্পর্শ। ও শাওয়ার নিচ্ছে কমপ্লিটলি নেকেড, সেই সময় কেউ ওকে মানে লেটসে পেছন থেকে জড়িয়ে গ্র্যাব করতে চাইছে বা ওর কানের কাছে এসে কোনো উইসপারিং করছে। ভাষাটা কিছুটা বুঝতে পারতো, কিছুটা বুঝতে পারতো না, যেরকমটা বললাম। ইভেন এরকমও হয়েছে ও নিজের থাইজে বলো, নিজের হাঁটুতে বলো, মালাই চাকিতে বলো, অনেক মানে একটা ভায়োলেট টাইপের একটা কালশিটে, ঠিক আছে, বা অনেক সময় কিছু আঁচড়ের দাগ দেখতে পেত, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে যে কিছু উচ্চবাচ্য করবে, কিছু বলবে, কিছু করা উচিত, এই ব্যাপারটা কিন্তু ওর মধ্যে সেরকম ভাবে ছিল না। যেটা হয় জেনারেলি যে এরকম কিছু হলে কি করব, কোথায় যাব, কি বলবো, এইটা ভাবতেই তো আমার মনে হয় অর্ধেক সময়। ফার্স্ট অফ অল নিজের সাথে এই জিনিসটা হচ্ছে সেটা বিলিভ করতে পারাটা, এটাও খুব ডিফিকাল্ট। অ্যাকসেপ্টেন্সটাই প্রথম পয়েন্ট, যে আমি অ্যাকসেপ্ট করছি যে আমার সাথে এমন কিছু হচ্ছে। কারণ বেশিরভাগ সময় তো আমরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব হতে থাকে, যে ধর আমরা ভুল ভাবছি, মনের ভুল বা কিছু এরকম, কমপ্লিটলি ডিনায়ালে চলে যায় যে এইগুলো হয়তো সেরকম কিছু না, কিছু হয়তো মেডিসিন নিচ্ছে। সাইকোলজিস্ট একজন সাইকিয়াট্রিস্টকে রেফার করে, তারা কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছিল, তার জন্য হচ্ছে হয়তো। সারাদিন একটা ঘুম ঘুম ভাব, বাট সারা শরীরে অসহ্য যন্ত্রণা। ওকে, সেক্সুয়াল লাইফ কমপ্লিটলি নেই ওই সময়টাতে। তোমাকে বলেওছিলাম পিরিয়ডসের প্রবলেম, আষ্টে গন্ধ, মানে ওদের ঘরটাতে ও শ্বশুর শাশুড়ি, তনয় শ্বশুর শাশুড়ি যখন ঢুকতো, মানে সারাটা ঘর কেমন একটা বদ্ধ, একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, লাইট ফাইট জ্বালাতো না, দরজা খুলতো না, গুমোট একটা ব্যাপার। বাচ্চাটাকে, ইভেন একটা মা তো বাচ্চাকে সবসময় কাছে রাখতে চাইবে, বাচ্চাটা যেমন ওদের থেকে লেটসে কিছু সময়ের জন্য মন চলে গেছে, কারণ আর একটা মা বা আর একটা খেলার সাথী পেয়েছে, এই কারণে হয়তো ওরাও হয়তো এই জিনিসটা ভুলে গেছে যে ওদের একটা বাচ্চা রয়েছে, কারণ পুরো টেক কেয়ারটাই ওর তনয় শ্বশুর শাশুড়ি করছিল, স্নেহার মা বাবা করছিল। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হতে 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 অবভিয়াসলি একটা মনের মধ্যে দাগ কাটে যে বাচ্চা নেই আমার কাছে। তো মা বাবার সাথে কথাবার্তা বলে, ওই পরিস্থিতিতে, ওই জায়গাতে ওর শ্বশুর শাশুড়ির ইচ্ছা ছিল না তনয়ের যে বাচ্চাকে
দিয়ে দেবে, কারণ ওরা চাইছিল যে ওদের মধ্যে ম্যাটারটা সলভ হোক, আমাদের কাছেই থাকুক, একটাই তো জাস্ট দরজা খুললেই পেয়ে যাবে। বাট কোনো একটা কারণে বাচ্চাকে নিয়ে আসে, বাচ্চা বাবা মায়ের মাঝখানে শোয়ে। ওই রাতটা খুব উইয়ার্ড ছিল। সারা রাতে কারুরই প্রপারলি ঘুম হয়নি, না তনয়ের না স্নেহার। সকলে যখন ঘুম ভেঙেছে তখন ওরা দুজন কমপ্লিটলি নগ্ন। এটা খুব উইয়ার্ড একটা পরিস্থিতি, কারণ তোমার বাচ্চা শুয়ে আছে, বাচ্চা কিছু হলেও বুঝতে পারছে, এখন 2.5-3 বছরের কাছাকাছি বয়স। দুজনে কমপ্লিটলি নগ্ন হয়ে বেরোচ্ছে বা ঘুম থেকে উঠছে, যেটা হওয়ার কথাও নয়, কারণ বললাম যে সেক্সুয়াল যে অ্যাসপেক্টটা সেটা স্টপ হয়ে গেছিল। আর যদি ওরা কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতো তাহলে সেটা মনে থাকবে, সেরকম টাইপের ওদের কোনো কিছু মনে নেই। এরকম একবার হয়েছে, বাচ্চাটা ঘুমোচ্ছিল, কোনো প্রবলেম হয়নি। এই ঘটনাটা হয়েছে তার 3 দিন পরে, মানে এই ঘটনাটা হওয়ার কিছু 1-2 দিনের মধ্যে আবার কিন্তু অফিস জয়েন করে ফেলেছিল, ঠিক আছে? তো যেদিনের কথা বলছি সেদিন আবার একটা শুক্রবারের রাত। সেই শুক্রবারের রাতে ও অফিস থেকে ফিরেছে, স্নেহা তনয় বাচ্চাকে নিয়ে শুয়েছিল। ওকে, ভালো করে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে শুতে এসছে। তনয়ের সাথে কিছু কথাবার্তা বলতে যায়, বাট কিছু বাকবিতণ্ডা হয়, যার জন্য কথাবার্তা দুজন দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়েছে। এক্সট্রিম কেন ব্যাপারটা? বিকজ ওরা পরের দিন সকালে যখন উঠেছে তখন দেখছে মেয়েটা ওদের বেডরুমের পাশে একটা চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা তোমার বলো না কি বলো ওটাকে, ড্রেসিং টেবিল যেটা হয় যেখানে আয়না থাকে, আয়না ফায়না থাকে, ওরকম একটা সেট আপ। বাচ্চারা চেয়ারের ওপরে বসে আছে, চোখটা খোলা রয়েছে বাচ্চাটার, বসে দেখছে কিছু একটা। সেই দিন সকাল বেলাতেও ওরা কমপ্লিটলি নগ্ন অবস্থাতে ঘুম থেকে উঠেছে। ওকে, শুতে গেছে কাপড় পরে, ঝামেলা হয়েছে, দুজন দুদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়েছে। তাহলে এরকম টাইপের একটা নেকেড হয়ে ওঠার মানেটা কি? তার মানে নিশ্চয়ই সেক্সুয়াল কিছু হয়েছে। কিন্তু সেক্সুয়াল কিছু যদি হয়েও থাকে ওদের মেমোরিতে থাকবে, সেরকম কোনো মেমোরিতে এই পুরো ব্যাপারটা ছিলই না। যখন এই জিনিসটা দেখে না, স্নেহা ভেতর থেকে কেঁপে ওঠে যে আমার বাচ্চা আমাকে এরকম ভাবে দেখলো, ঠিক আছে, তার বাবাকে এরকম ভাবে দেখলো, আয়নাতে দেখছে যে চেস্টে বিভিন্ন জায়গাতে কামড়ানোর দাগ, খ্যামচানোর দাগ, মনে হবে যে শরীরটাকে কেউ ভোগ করেছে। শুধু সেটা না, তখন স্নেহা তনয়কে ডেকে নেই পুরো ব্যাপারটা বলে, তুমি কি কিছু করেছিলে? অবভিয়াসলি ও যদি না খোলে, কিন্তু তনয় তো ঘুমের ওষুধ খেয়েই রাতে ঘুমোয়, ঠিক আছে, বলছে না তো। ও তখন লক্ষ্য করে তনয়ের ঘাড়ে বলো, বিভিন্ন জায়গা বলো, ওখানেও ওই পিকিস, লাভ বাইটস বলো বা যাই বলো, ঠিক আছে, এরকম কালশিটা হয়ে রয়েছে। তার দুজন দুজনের সাথে কোনো সেক্সুয়াল সম্পর্কের মধ্যে যুক্ত হয়েছে, বাট কমপ্লিট মেমোরিটা ওদের মধ্যে নেই। তার এরকমটা কি হতে পারে যে ওদের শরীরটাকে ইউজ করে অন্য কেউ নিজেদের যৌন তৃপ্তিটা মেটাচ্ছে? পুরুষটা দেখা গেছিল, একটা মহিলাকে দেখা গেছিল, একটা বাচ্চাকে দেখা গেছিল। কোনোভাবে কি এরকম হতে পারে পুরুষটা ওকে, বা পুরুষের যে এন্টিটিটা সেটা এই তনয়কে, এবং মহিলার এন্টিটিটা এই যে মেয়েটা রয়েছে স্নেহা, তার শরীরটাকে বসে এনে, যেটাকে আমরা সোকল্ড পজিশন বলি, বাট পজিশনও 4টে স্টেপসের মাধ্যমে হয়, সেটাও আসবো, নিজেদের যে যৌন খিদে সেটাকে মেটাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু কমপ্লিট পজিশন হচ্ছে না। বেশ কিছু কিছু সময় ওরা নিজেদের যে থিঙ্কিং রয়েছে, নিজেদের যে প্রসেস রয়েছে, যা বা কোনো কাজের মধ্যে রয়েছে, জোন আউট হচ্ছে। জোন আউট টার্মটা কিছু সময়ের জন্য হয়, তারপর পুরোপুরি ওদের টাইমের হিসাবটা বদলে যাচ্ছে। টাইমের হিসাবটা এই কারণেই বদলে যাচ্ছে কারণ ওদের মধ্যে সেই সময়ের কোনো মেমোরি নেই। কেন মেমোরি নেই? কারণ ওই সময় ওদের ভেতরে ওদের যে কনসিয়াসনেসটা রয়েছে সেটাকে ডমিনেট করে অন্য কেউ তার বডির কন্ট্রোলটা পেতে চেষ্টা করছিল, এবং তাদের যে আকাঙ্ক্ষাগুলো হয়তো মেটেনি একটা সংসার করার বা একটা কিছু করার, সেই জিনিসটা ওদের মধ্যে দিয়ে মেটাচ্ছে। বাট এইগুলো এরকম র্যান্ডাম কিভাবে শুরু হবে? একটা তো মেজর কিছু থাকতে হবে যার জন্য
হুট করে কেন ঘটনাগুলো শুরু হয়ে গেল? 2-2.5 বছরের মধ্যে হয়নি। এই প্রশ্নটাই আমার মধ্যে এসেছিল। কনভারসেশন, কনসালটেন্সি আমার চলছে, সেই সময়ের মধ্যে এই প্রশ্নটাই আমার বারবার করে আসলো, হোয়াট ইজ দ্য ইনিশিয়েশন ফ্যাক্টর? কিসের পর এই ব্যাপারগুলো হয়েছে? কোনো কোথাও কি গেছিল, কোনো কিছু কি অ্যাক্টিভিটি হয়েছিল ওদের সাথে, বা কারোর সাথে কোনো প্রবলেম হয়েছিল যার পরে এগুলো শুরু হয়েছে? আমি এই যে কোশ্চেনটা করব তার আগে আরও একটা মারাত্মক ঘটনা ওনারা আমাকে শেয়ার করেন। সেটা কি, এই যে ব্যাপারটা হয়েছে, এই ভদ্রলোক তো পুনাতে অনেকদিন ধরে রয়েছেন, ফ্ল্যাট কিনে, লোকাল কিছু মানুষের সাথেও পরিচয় ছিল ডেফিনেটলি। এইগুলো যখন এই নগ্ন হয়ে ওঠার ব্যাপারটা স্নেহা তার মাকে বলে, বা এই ব্যাপারগুলো স্নেহা তার মা বাবাকে শেয়ার করে, তখন কি হয়, ওর বাবা যায় আশেপাশের লোকজনদের সাথে কথাবার্তা বলে, এত ডিটেলসে কোনো কিছু বলেনি, বাট কোনো পণ্ডিতজি যদি থাকে, কোনো তান্ত্রিক যদি থাকে, ওদের ওখানে পণ্ডিতদের ব্যাপারটা একটু বেশি চলে, কারণ তান্ত্রিক ভাবা হয় যে হয়তো নর্থ ইস্ট বা আমাদের এই বাংলা, আসাম, এই সব জায়গাতে বেশি চলে। ওরা বলে কোনো ভালো পণ্ডিতজি আছে, ওই শ্বশুর, ভালো পণ্ডিতজি থাকলে একটুখানি রেকমেন্ডেশন দিন, একটু প্রবলেম হয়েছে বাড়িতে, একটু হাওয়ান ফাওয়ান করাবো, হ্যান ত্যান অল দ্যাট। তো অনেক খোঁজাখুঁজির পরে ওখানে কাউকে একটা পাওয়া গেছে। ওকে, আচ্ছা, এবার এই যে ব্যাপারটা পাওয়া গেছে, তাকে বাড়িতে আনা হয়। সেই ভদ্রলোক বাড়িতে আসেন, মোটামুটি শোনেন কি হয়েছে না হয়েছে, হ্যান ত্যান। তারপর ঠিক আছে, একটা হাওয়ান করতে হবে, হাওয়ান করে একটা সংস্কার করে দেবো, গৃহবন্ধন করে দেবো, ঠিক হয়ে যাবে। এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে, তোমার গৃহবন্ধন করার আগে তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে, বা তোমার ভেতরে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটাকে কিন্তু আগে অপসারণ করতে হয়। বন্ধন করা মানে এটা না যে ভেতরটাকে পজিটিভ করে দিলাম, নেগেটিভিটি সব বেরিয়ে গেল। তুমি বন্ধ করে দিলে তো ভেতরের তো মালটা রয়েই গেল। ভেতরের মালটা বাইরে যাবে না, বাইরের মাল ভেতরে আসবে না। ভেতরে যদি পজিটিভ থাকে, পজিটিভ ভাবে তোমার লাইফ এগোবে, বাট ভেতরে যদি বাজে জিনিসটা রয়েছে আর তুমি বন্ধন করে দিয়েছো, ও ওখানে পার্মানেন্টলি কিন্তু আটকে যাচ্ছে। এখানেও এই প্রবলেমটা হয়। পুরো ব্যাপারটাকে না বুঝে, না জেনে, সিমটমসগুলো শুনে এই সিমটমস হচ্ছে, এই প্রবলেমসগুলো হচ্ছে, জাস্ট প্রবলেমের ওপর বেস করে রুট কজটাকে না বার করে এখানে ক্রিয়া করা হয়। যার জন্য ব্যাপারটা কি হয়, এই হাওয়ান টাওয়ান হওয়ার পরে এদের সাথে অ্যাক্টিভিটি আরও প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে। যেখানে হয়তো জোন আউট হয়ে থাকতো বা আস্তে আস্তে পজেস করার চেষ্টা করছিল, যেহেতু ঘরের মধ্যে এতক্ষণ ধরে এদেরকে কাছে পাচ্ছে। ইভেন এখানে আর একটা বলার ব্যাপার রয়েছে, ওরা কিন্তু অফিসে যাওয়া স্নেহা আর এই তনয় যে ল্যাপটপ খুলে ওয়ার্ক ফ্রম হোম করবে, সেগুলোও কমে যাচ্ছে, ড্রাস্টিক্যালি নেমে যাচ্ছে। অফিসে যাচ্ছে না, অফিসের থেকে ফোন, ইভেন এরকম টাইপের ব্যাপার হয়, অফিস থেকে স্নেহাকে স্যাক করে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল লসও হচ্ছে তার। ডেফিনেটলি এরকম টাইপের জিনিসপত্র হলে না, তোমাকে আগে ফাইন্যান্সিয়াল জায়গা থেকে বেশি ভুক্তভোগী করবে, তখন তোমার লাইফটা পুরোপুরি একটা ফাকড আপ কন্ডিশনে চলে যাচ্ছে। এবং এই যে ফাকড আপ কন্ডিশনে যাচ্ছে, তোমার অবনতিটা যে শুরু হচ্ছে, তুমি অন্যান্যদের থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছ, সেই সুযোগটাই এরা কাজে লাগায়। এরকম টাইপের স্পিরিটস, এন্টিটিস কিছু একা তো করে, কারণ এড অ্যান্ড লরেন ওয়ারেন, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, যাদেরকে নিয়ে কিছু মুভিজও হয়েছে হলিউডে, 4টে ভাবে পজিশন হয়। 4টে মেন স্টেপ কি কি পজিশনের ক্ষেত্রে? পজিশনের ফার্স্ট স্টেপ হচ্ছে ইনফেস্টেশন, তারপরে হচ্ছে অবসেশন, তারপরে অপারেশন, তারপরে আসে হচ্ছে পজিশন। ইনফেস্টেশন এমন একটা জায়গা, তোমার বাড়ির ভেতরে কোনো কিছু আস্তে 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 এন্টার করছে, পুরো জায়গাটাকে পলিউটেড করছে। একদম প্রথমে ইনফেস্টেশনের স্টেপ কোনটা? এই যে প্রথম ওদের মধ্যে নোংরা, ঝগড়া ঝাঁটি, অশান্তি, লাথি মারছে, খিস্তি খেউর করছে, এই যে ব্যাপারটা হুট করে যে শুরু হলো, এটা কিন্তু ফার্স্ট স্টেপ। ইট ইজ ইনফেস্টেশন। অবসেশন, জোন আউট হয়ে যাচ্ছে, মেমোরি থাকছে না, বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপারগুলো ঘটছে, এমন নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো ঘটছে যে তুমি ওই সিচুয়েশনটার মধ্যে পুরোপুরি অবসেসড হয়ে যাচ্ছ। এই সিচুয়েশনটাই পুরো তোমার লাইফটাকে কন্ট্রোল করছে। যেমনটা হয়েছিল অফিসের মধ্যে প্রবলেম হওয়া থেকে শুরু করে অফিসে স্যাক হওয়া অবধি, কাজকর্ম ভালোর দিকে, ভালো পোস্টে রয়েছে, তা সত্ত্বেও কি হচ্ছে, ডিটোরিয়েট করছে।
ওরা ওদের নিজেদের সিচুয়েশন নিয়ে প্রচণ্ডভাবে অবসেসড হয়ে যায়। আস্তে আস্তে সাইটিংস আসা শুরু হয় যে কোনো নগ্ন মহিলা, কোনো পুরুষ বসে রয়েছে রান্নাঘরের মধ্যে, কিতি দিবস এরকম টাইপের জিনিসপত্র শুনতে পাচ্ছে। অবসেশন হয়ে গেল পার্টটা। অপারেশন, যেটা এই যজ্ঞটজ্ঞগুলো হওয়ার আগে অবধি যেগুলো হচ্ছিল, বাথরুমের মধ্যে গিয়ে প্যানিক অ্যাটাক হয়ে যাওয়া, বাইরে যা যা দেখেছিল তার জন্য, মেয়েটার চুলে আগুন লেগে যাওয়া যার জন্য কোমরটা পুড়ে গেল, তারপরে এই যে সেক্সুয়াল যে ব্যাপারটা ওদের অ্যাক্টিভিটি স্টার্ট হয়, অ্যাক্টিভিটি পুরোপুরি তুমি বলতে পারো এই চোখে জিনিসটা দেখতে হচ্ছে পাচ্ছে, অ্যাক্টিভিটি। চোখে দেখতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, ফিল করতে পারছো, কাউকে বলতে পারছো না যেটা তোমার কাছে রিয়েলি একদম। বাট অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে না, কারণ যার সাথে না ঘটছে তার কাছে এটা এন্টারটেনমেন্ট পারপাস পুরো। হ্যাঁ, একটা ভালো ভূতের গল্প শুনছি, বাট কারুর গল্প, কারুর এন্টারটেনমেন্ট একটা পার্টিকুলার পরিবার সর্বনাশের পুরো অ্যাসপেক্ট। অনেক সময় মানুষের লাইফে কন্ট্রোভার্সি হয়, যেটা দেখে অন্যান্যরা তাদের নিজের আখের গোছায়, কেউ মজা নেয়। বাট যার লাইফে হচ্ছে ব্যাপারটা, সে কিন্তু খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, বেশ যারা স্ট্রং উইল পাওয়ারের মানুষ হন, নিজের ওপর কনফিডেন্স রয়েছে, তারা হয়তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসেন, কিন্তু অনেকেই কিন্তু বেরোতে পারে না এই জায়গাটা থেকে। হ্যাঁ, অনেকে হতাশ হয়ে যায়, অনেকে উদাস হয়ে যায়, অনেক মানুষ খারাপ টেন্ডেন্সি, খারাপ পথ বেছে নেয়, অনেক মানুষ এইসবের থেকে আইসোলেট করে নেয়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আর একটা ট্যালেন্ট যেটা হয়তো সবার সামনে আসতে পারতো, বেরিয়ে আসতে পারতো, সেটার প্রকাশের সুযোগই পায় না, কারণ সে সেই জায়গা থেকে তিতিবিরক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে অপারেশন। আফটার দ্যাট যে ব্যাপারটা এই যজ্ঞটজ্ঞর পর, বন্ধন ফন্দন হওয়ার পর যেটা হয়, সেটা হচ্ছে পজেশন। বাচ্চাটার সেরকম কিছু প্রবলেমেটিক তখন অবধি হয়নি, কারণ এইসব হওয়ার পরে বাচ্চাটাকে ওই পণ্ডিতজি বলেছিল আপনারা দাদুদিদার কাছে রাখতে হবে বাচ্চাটাকে, ওরা দুজন ওখানে রয়েছে। এবার যখন দেখেছে এইসব হয়ে যাওয়ার পর সব ঠিকঠাক রয়েছে, বাট পরিস্থিতির কোনো রকমের কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই পণ্ডিতজিকে ফোন করা হয়। বেশ কিছু কথাবার্তার পরে বোঝা গেল ওনার যেটুকু করার উনি করেছেন, এরপরে উনি আর কিছু করতে পারবেন না। আর ওনার কাজে কোনো রকমের কোনো এফেক্ট পাওয়া যায়নি, পজিটিভ এফেক্ট পাওয়া যায়নি, রাদার উল্টে ব্যাপারটা নেগেটিভ হয়ে গেছে। যার কারণে আমি বলছিলাম রুট কজটা না জেনে কোনো কেস ডিল করতে গেলে প্রচণ্ড রকমের কোনো প্রবলেম হতে পারে। এবার আসল ব্যাপারটা হচ্ছে এই যে শাশুড়ি এবং এই যে শ্বশুর মশাই, প্রবলেমটা একটা ফ্ল্যাটে ছিল, ওনাদের ফ্ল্যাটে প্রবলেম হওয়া স্টার্ট হয়। এই বাড়ি থেকে ওই বাড়িতে চলে যায় ব্যাপার। কেন? এবার এদের বাড়িতে ইনফেস্টেশন হচ্ছে, আর এদের বাড়িতে খুব র্যাপিডলি হয়েছে, অনেক দিন ধরে হয়নি। 1 সপ্তাহের মধ্যে বাস্তু চেঞ্জড পুরো। যেখানে একটা পজিটিভ ভাইব যেটুকু ছিল, সেই জিনিসটা মানে ওরা না বাড়িতে টিকতে পারছে না। বারবার মনে হচ্ছে বাড়িতে মানে বিভিন্ন জায়গায় কয়েকজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, কেউ নক করে দিয়ে চলে যাচ্ছে, মাঝরাতে দরজা ধাক্কাচ্ছে কেউ, সিসিটিভি থাকে, সিসিটিভিতে কাউকে দেখতে পাচ্ছে না, জাস্ট ব্যাঙ্কিং হচ্ছে। মানে এরকমটা ফিল হচ্ছে যে ওই বাচ্চাটাকে নিয়ে ওর দিদা ধরো কোলে করে ঘুম পাড়াচ্ছে বা কিছু হচ্ছে, ঠিক আছে, পেছনে দেওয়াল, মাথাটা মনে হলো কেউ সামনের দিকে ঝুঁকিয়ে দিল, মানে পেছন থেকে মনে হয় যে কেউ টাকলি মারলো, এরকম টাইপের একটা ব্যাপার। শুনতে হাস্যকর লাগতে পারে, বাট তাদের কাছে ব্যাপারটা হাস্যকর একদমই নয়। ইভেন এরকমটা হয়েছে, কাকিমা বলছি যাকে সম্বোধন করছি, তো নয় শাশুড়ি, বাথরুমের মধ্যে বসেছে প্যানের মধ্যে টয়লেটের জন্য। আমাকে যখন বলছে তুমি আমার ছেলের বয়সী, আমার মেয়ের বয়সী, তোমাকে বলতেও আমার ব্যাপারটা কেমন লাগছে, ঘৃণ্য লাগছে ব্যাপারটা, তাও বলতে হচ্ছে, কারণ এইসব ক্ষেত্রে কিছু লুকাতে নেই। উনি প্যানের ওপরে বসেছেন টয়লেট করার জন্য, মানে ওনার মনে হয়েছে ওনার যে প্রাইভেট পার্টস রয়েছে কোমরের মধ্যে থেকে কেউ হাত বাড়িয়ে ওটাকে টাচ করছে। মানে তুমি ইমাজিন করতে পারছো এটা? মানে রিয়েল লাইফে যে জিনিসগুলো হয় না, সিনেমাতেও হয়তো অনেক সময় এগুলো হয় না। মানে তারা যে মানে এইগুলো ছেড়ে দাও ভাই, একটা প্যানিকের মধ্যে দিয়ে যাচ্ছে এরা, বারবার এই জিনিসটা ওদের ফিল হতে থাকে। বাচ্চাটা যেহেতু এই বাড়িতে রয়েছে না, এদের মধ্যেও ভয়টা কাজ করে যাবে বাচ্চাটার সাথে, যদি কিছু হয় বাচ্চাটার সাথে, মানে এরা একটা জায়গাতে ফিল করতে পারছে যে বাচ্চাটা ওদের সাথে রয়েছে বলেই ওদের সাথে এই জিনিসপত্রগুলো হচ্ছে। কারণ একটা হ্যাপি ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও একটা ছোট বাচ্চার প্রয়োজন, যে বাচ্চাটা হয়তো ওরা পাচ্ছে না,
সামনাসামনি দরজা, সামনাসামনি বাড়ি, মেয়ে এবং জামাইয়ের সাথে কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই যে ছেলেটি রয়েছে তনয়, একদিন রাতে মানে কি হয়েছে বলা যাবে না, দা আছে, দা নারকেল কাটে, ডাব কাটে, ঠিক আছে, ওই দা নিয়ে একবার ওই শ্বশুর শাশুড়ির বাড়ির সামনে যায়, মানে দরজাটা, মানে দরজায় লাথি মারছে আর বারবার বলছে দরজা খুলবেন কিনা, দরজা খুলবেন কিনা, আমার বাচ্চাকে আমার কাছে দিন। পজেসড হয়ে গেছে কমপ্লিটলি। মানে এমন মারাত্মক জিনিসপত্র স্টার্ট হয় যেটা তো বলে বোঝানো যাবে না। মানে এই যে ব্যাপারটা হয় না, এই ব্যাপারটার সময় এনারা আমাদের পডকাস্ট দেখতেন না, এনাদের কোনো রিলেটিভ তারা আমাদের পডকাস্ট দেখতেন, তার সাথে হয়তো কোনো কারণে এই পুরো ব্যাপারটা কি করবে শেয়ার করেছে, অ্যাটলিস্ট মনটা হালকা করার জন্যই শেয়ার করেছে। সে তখন বলে এরকম টাইপের একটা চ্যানেল রয়েছে, ছেলে একটা রয়েছে যে এইসব জিনিসপত্র নিয়ে রিসার্চ করে বা এইসব জিনিসপত্র ডিল করে, তুমি একবার তার সাথে যোগাযোগ করো। র্যান্ডম ওই তান্ত্রিক বাবা বা ওরকম অ্যাস্ট্রোলজারের মতো নয়। এবার ওরা নিমরাজি হয়ে যোগাযোগ করে, ফোন করে। আমার টিমের যে মেয়েটি রয়েছেন সে ফোনটা রিসিভ করেন এবং তাদের খুব আর্জেন্সি ছিল, ঠিক আছে, এবং বলাটা উচিত না, বাট 4 জনের চার্ট একসাথে প্রেডিক্ট করতে হবে, একটা তো টাইম লাগে। বলে যাই করো আমার আজকেই অ্যাপয়েন্টমেন্ট চাই। আমি সেই দিন শ্রীরামপুরের কাছে একটা বাস্তু ভিজিট করতে গেছিলাম গাড়ি নিয়ে ড্রাইভ করে। বিশ্বাস করবেন না, রাত 1:30টার সময় আমি কনসালটেন্সি দিতে বসেছি। কনসালটেন্সিটা চলেছে ভোর 6টা অবধি। আর তার মধ্যেই আমি এই যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে কিছুটা জানতে পারি। এতক্ষণ অবধি আমি যা বললাম এটা 40 to 50%। কারণ এরপরে মেনলি যেটা ঘটে সেটা হচ্ছে আমরা নিজেরা ফিজিক্যালি ওই জায়গাতে যাই, ওই বাস্তুতে যাই। আমার সাথে আমার আরও বেশ কিছু টিম মেম্বার গেছিল। আমরা ওই কি বলে ওই বলো না ইএমএফ দিয়ে আমরা ওসব করি না। বেশ কিছু প্রসেস রয়েছে, বেশ কিছু রিচুয়ালস রয়েছে যার মাধ্যমে ব্যাপারগুলো করা হয়। যেদিন কথা হয়েছে 6টার সময়, সেদিন আমাকে বলে তুমি যাই করো না করো আমি জানি না বাবা, বা দেখো কথা বলেও না একটা কনভিন্সিং লাগে মানুষের যে হ্যাঁ এই ছেলেটা বা এই লোকটার উপরে বিশ্বাস করা যেতে পারে। আমার নেগেটিভ যে সিচুয়েশনটা রয়েছে সেটার ফায়দা তুলে এ আমাকে ম্যানিপুলেট করবে না, এটা হয়তো ওদের মনে হয়েছে। তার জন্য আমাকে বলে চিন্তা করো না, আমি তোমার জন্য ফ্লাইটের টিকিট করে দিচ্ছি একটা, নেক্সট ফ্লাইট যা রয়েছে সেটাকে ধরে তুমি চলে এসো। সত্যি খুব আর্জেন্সির মতো না তো এরকম কেউ বলে। কতজন গেছিলি তোরা? ফার্স্ট আমি একা গেছি, আমার কোনো টিম আমার কেউ যায়নি। ডিসেম্বরে আমি তোমাকে একবার বলেছিলাম 25-এর, ঠিক আছে, যে কারণে তোমার বার্থডেতেও আসতে পারিনি আমি, মনে করে দেখো। মহারাষ্ট্র গেছিলি? মহারাষ্ট্রে গেছিলাম বলেছিলাম। সেই মানে আমি গেছিলাম হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে, ফার্স্টে ফ্লাইটে করে আমি যখন যাই আমি পুরো বাস্তু ফাস্তু যা যা আছে দেখি, দুটো পুরো কমপ্লিটলি পজেসড মানুষকে দেখি, সেখানে আমার সাথে বিভিন্ন ব্যাপার স্যাপারগুলো ঘটে। আমি কিছু ওর সাথেও ঘটে বেসলি, আমি যখন ইনভলভ হচ্ছি কিছু না কিছু তো আমার সাথেও হবে। আমার সাথে হবে মানে ব্যাপারটা এরকম নয় যে আমার কোনো ক্ষতি করে দিল, আমাকে সিঁড়িতে ধাক্কা মেরে লাত মেরে ফেলে দিল, এরকম টাইপের ব্যাপার না। বাট কিছু শ্বশুর শাশুড়ির বাড়িতে ছিলাম, একাই তো ঘুমিয়েছিস অবভিয়াসলি। এবং তার থেকে বড় কথা হচ্ছে সামনের ফ্ল্যাটে দুটো কমপ্লিটলি পজেসড মানুষ যারা আমার সাথে খুব সৌজন্যের সাথে কথা বলেছিলেন, বাট ওর রাতে তাদের এমন রূপ দেখতে হবে আমি বুঝতে পারিনি। আমি পুনেতে গেছিলাম, এই ব্যাপার স্যাপারগুলো হয়। তারপরে কি রুট কজটা রয়েছে, কোন জায়গাতে গিয়ে পুরো ব্যাপারটা ঘটে, সেখানেও আমি গেছিলাম। পুনেতে আমার একটা নন বেঙ্গলি ফ্রেন্ডের ফ্যামিলিও থাকে, ঠিক আছে, ওদের টাটা অ্যালট্রোস বলে একটা গাড়ি রয়েছে অটোমেটিক। ওকে, জাস্ট গুগল ম্যাপ কোন জায়গাটা, আমি একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোন জায়গাতে এরকম ব্যাপার হয়েছে, কি হয়েছে, কোন জায়গাতে ওরা সেলফি তুলেছে, কোন জায়গাতে কি। অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো স্টার্ট হওয়ার আগে আমি একটু হিন্টস দিয়ে রাখছি। ওরা একটা জায়গাতে গেছিল। কেন হিন্টসগুলো দেওয়া হচ্ছে তার কারণ আমাদের এই পডকাস্টের একটা সেকেন্ড পার্ট আসবে। যারা এতক্ষণ পর্যন্ত এই পডকাস্টটা শুনেছেন তাদের জন্য গুড নিউজ,
যে এরপর কি হলো, ও পুনেতে যাওয়ার পর কি হলো, রুট কজটা কি, কোথা থেকে এই সমস্যার শুরু এবং এই সমস্যার সমাধান কোন পয়েন্টে গিয়ে হবে। একটা ফ্যামিলি যারা এতগুলো দিন ধরে সাফার করছে, তাদের এই সাফারিংটা কবে শেষ হবে, এই সমস্ত কিছু থাকবে আমাদের সেকেন্ড এপিসোডে। আদৌ শেষ হবে সাফারিং, সেটাও দেখবার বিষয়। আদৌ শেষ হবে কিনা, কারণ আমি নিজেও জানি না যে এরপর কি হচ্ছে ওই ফ্যামিলিটার। ইভেন তুমি আমাকে অফ ক্যামেরা যখন জিজ্ঞাসা করছো কি হয়েছিল ভাই বল, হ্যাঁ ও আমায় বলছিল না পুরোটা, বলছে যে না এখন এইভাবে বলবো না, পুরো ঘটনাটা তোমাকে ওখানে বসেই বলবো। আমারও মনে হয় যে বসে ঘটনা এভাবে শোনাটাই বেটার, পুরো ফিলের সাথে ঘটনা শোনা যায়, ভালো লাগে। তুই ঘটনাটা ভালো করে বললিও খুব সুন্দর করে। আমার না ওই তথাকথিত মানে এটার পর এটা হয়েছে, এটা এরকম অর্গানাইজড ওয়েতে না ঘটনা কতটা বলা যায় আমি জানি না, বাট রিয়েল যে টুকরো টুকরো বিষয় যেগুলো ঘটেছে সেটাকে একই সূত্রে বেঁধে যখন তুমি একটা এই ডটসগুলোকে জয়েন করা হয় তখন কারণ আমি অনেক কিছু কানেক্ট করে বলেছি, ঠিক আছে, কারণ আমরা তো কথাবার্তা বলতে বলতে আমরা জানতে পেরেছি বা অনেক কিছু সলভ হয়েছে তখন জানতে পেরেছি। কারণ ফার্স্টে যখন আমার সাথে কথা হয়েছে শ্বশুর শাশুড়ির কথা হয়েছে তনয়ের, ওদের দুজনের সাথে কথাই হয়নি, তো ওদের যে এক্সপিরিয়েন্সগুলো আমি তো ওদের থেকে জেনেছি, ঠিক আছে। সৌজন্যের সাথে কথা বলেছিল বটে, বাট কফি খেতে দিয়েছিল, আমি কোনো জায়গাতে গেলে খাই না, দুটো মিনারেল ওয়াটারের বটল কিনে রাখতে বলি জাস্ট, ঠিক আছে। বাট সেই জায়গাতে গিয়ে দুটো পজেসড ব্যক্তি রয়েছে, তারা আমাকে কফি করে দিচ্ছে, আমি খাচ্ছি, কারণ ছিল সেটারও কেন খেয়েছি। কফির মধ্যে না দলা দলা চুল ছিল জানো মেয়েদের। তোর কফিটার মধ্যে? ইয়া, পরের এপিসোডে বাকিটা বলবো। ভোট ফর দ্য সেকেন্ড এপিসোড, কমেন্ট সেকশনে ভোট করুন সেকেন্ড এপিসোডের জন্য। আমরা সেকেন্ড এপিসোডটা আনবো, নিশ্চয়ই আনবো আপনাদের জন্য, কারণ আমি জানি যে এই ঘটনাটা এত অবধি শোনার পর মনের মধ্যে একটা অদ্ভুত তৃষ্ণা হচ্ছে যে এরপর কি হলো সেটা জানা। কারণ যখন একটা ঘটনা শুরু হয় তখন সেই ঘটনার একটা শেষও হয়, যা কিছু শুরু হয় তা কিছুর শেষ হয়, এবং সেই শেষটা কি আনন্দদায়ক নাকি সেই শেষটা দুঃখ দেবে আমাদেরকে, উই ডোন্ট নো। পরের পডকাস্টটা একদমই আমরা যে পরের সপ্তাহে আনছি এমনটা নয়, পরের পডকাস্টটা আমাদের আরও বেশ কয়েকটা এপিসোড পর আসবে, এর মধ্যেখানে আমাদের আরও অনেকগুলো ভালো ভালো এপিসোড আসবে। সো ওয়েট ফর দ্য সেকেন্ড এপিসোড, ভোট ফর দ্য সেকেন্ড এপিসোড অ্যান্ড সাবস্ক্রাইব কিউরিওফাইড। আর কৌস্তভের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যান। আপনি যদি আমার পডকাস্টে আসতে চান এবং এসে আপনার জীবনের ঘটনা শোনাতে চান, তাহলে আমাদেরকে 9875476704 এই নম্বরে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আপনার ঘটনা সিলেক্টেড হলে আমরা শোনাবো আপনার ঘটনা সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। চলে আসুন আমাদের স্টুডিওতে। আমাদের স্টুডিওতে আসার জন্য কোনো পয়সা খরচা করতে হয় না, আমাদেরকে কোনো পয়সাও দিতে হয় না। যদি কেউ কোথাও কখনো বলে থাকে এমন ঘটনা যে আমাদের পডকাস্টে আসার জন্য পয়সা দিতে হচ্ছে, সেটা একদমই ভুল। আমাদের পডকাস্টে সাধারণ মানুষ আসেন এবং তারা এসে তাদের ঘটনা শোনান। আপনিও চলে আসুন সেভাবেই, খুব সহজ। ঘটনা পাঠান, ঘটনা সিলেক্টেড হলে আপনি থাকবেন আমাদের সামনের এই চেয়ারটায় বসে, এবং কৌস্তভের সঙ্গেও যোগাযোগ করে আপনারা কৌস্তভের সঙ্গেও কিন্তু আপনার ঘটনা শেয়ার করতে পারেন কৌস্তভের চ্যানেলে। আজকের মতো পডকাস্ট তাহলে এখানে শেষ করি। থ্যাঙ্কস আ লট কৌস্তভ, এত সুন্দর একটা ঘটনা আমরা আজকে শুনলাম, এবং আমার ইচ্ছা যে পরবর্তীকালে আমি তুই মিলে আরও অনেক নতুন কিছু করি। আমার মাথায় অনেক রকম প্ল্যান রয়েছে, যেটা এর আগে হয়তো বাংলায় যারা আমাদের অডিয়েন্স রয়েছে তারা হয়তো এমন কিছু এর আগে বাংলা ইউটিউবে শোনেনি, তারা হয়তো আমাদের কাছ থেকে সেটা নতুন পাবে। কারণ তুমি বলো আমি বলো, তুমি সিনিয়র ডেফিনেটলি, আমরাও প্রায় 2019 থেকে কাজ করছি এই ব্যাপারটা নিয়ে, প্রায় 7 বছর হয়ে গেল, 7 বছর প্লাস, 10 বছর হতে যায় 3 বছর পরে, ঠিক আছে। এই আমার প্রেত কথা 630 নম্বর এপিসোড আজকে রিলিজ। এক্স্যাক্টলি, মনে হয় না মাঝে মধ্যে আমরা অনেকটা সময় মাঝখানে অতিবাহিত করে এসেছি। হ্যাঁ, মানে জীবন তো নদীর মতন বেসিক্যালি, তো এই স্রোত তো বইতেই থাকে। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে বারবার এই অকাল্ট হরর এইসব নিয়ে কাজ করতে করতে এত মানুষের সাথে পরিচয় হয়েছে, অ্যান্ড এত ডিফারেন্ট কেস পেয়েছি না। আমার বয়সটা তো কম, ঠিক আছে, বাট এই কম বয়সের মধ্যেও এত কিছুর এক্সপিরিয়েন্স হয়েছে বা এত মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, যার জন্য আমার নিজের মনে হয়েছে আমার এক্সপিরিয়েন্সটা অনেকটা বেড়ে গেছে। প্রত্যেকটা জীবনের কিছু অর্নামেন্টস থাকে, যেমন প্রত্যেক মহিলার নিজস্ব কিছু অর্নামেন্টস রয়েছে,
আমাদের প্রত্যেকের জীবনে কিছু অর্নামেন্টস থাকে, আর এই গল্পগুলো, এই মানুষ, এরা সবাই হলো আমাদের লাইফেরই অর্নামেন্টস, একদম। যারা আমাদেরকে পূরণ করে, যারা আমাদের জীবনে আসে, যারা আমাদের জীবনে, আপনারা যারা আসেন, তাদের জন্য আমরা আমাদের জীবনকে আরও নতুনভাবে এক্সপেরিয়েন্স করতে পারি। এবং এক্ষেত্রে তুইও প্রচুর মানুষের যে হেল্প করিস এবং প্রচুর মানুষ যে তোকে বিশ্বাস করে, প্রচুর মানুষ যে তোকে ভরসা করে, এই ভরসার জায়গাটা তুই আর্ন করেছিস। তুই আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে এই কাজটা করছিস, হয়তো প্রচুর মানুষকে হেল্প করছিস। এর আগেও কিন্তু পৃথিবীতে বহু বছর ধরে এমন বহু ট্যালেন্টেড এবং কোয়ালিটির মানুষ আছে যারা এই কাজটা করে। একদম। তাদের অনেককে নিয়ে সিনেমাও বেরিয়েছে, হুম। মেবি হতে পারে তোকে নিয়েও ভবিষ্যতে একটা সিনেমা বেরোতেই পারে। উই ডোন্ট নো আওয়ার ফিউচার, তো কিপ ডুইং দ্য বেস্ট ইউ ক্যান ডু। আর মানে অলওয়েজ আমি তো আছি সাথে, আমরা সবাই আছি, আমাদের অডিয়েন্স আছে, তো হোপ ফর দি বেস্ট। সেকেন্ড এপিসোডের জন্য ভোট করতে ভুলবেন না, এখানে গল্প না, ঘটনা শোনানো হয়।